তাহলে স্টাডি প্ল্যান ওয়ান এর প্রথম আমি যে বক্তব্যটা আপনাকে দিয়েছি সেটা আবার একটু বলছি, শুনেন, তারপর পড়াশোনার প্রতি আমরা ঢুকবো। আমরা প্রতিদিনই 7টা সাবজেক্ট পড়বো, কিন্তু একটা নির্দিষ্ট টপিক ধরে ধরে প্রতিদিনই 7টা সাবজেক্ট। তো এর ধারাবাহিকতায় আমরা প্রথম বার কাউন্সিল অর্ডার থেকে আমরা পড়াটা আজকের যাত্রাটা শুরু করব খুব দ্রুত। আমি বলবো, আপনারা টপিক গুলো লিখবেন এবং পরে এটা বাসায় পড়বেন। আর আমি খুব দ্রুততম সময়ের মধ্যে 7 লাইনের নোট দিয়ে দিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে বাকি সাবজেক্ট গুলোর নোট দিয়ে দিব, হয়তো বা 2-1 দিন। ঠিক আছে? আচ্ছা, ওইটা শুধু মিলাই দেখবেন। আর যে যেখান থেকে পড়ছেন সে সেখান থেকেই পড়বেন, নতুন কোনো জায়গা থেকে নতুন ভাবে মুখস্থ করার দরকার নাই। এমসিকিউ বই থেকে যদি ওই টপিকটা পড়ে থাকেন, আপনি ওই জায়গাটাতেই পড়বেন এবং একটা খাতার মধ্যে লিখে রাখবেন যে কোন জায়গা থেকে আপনি এটা পড়ছেন, যাতে রিভিশন দিতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে বার কাউন্সিল অর্ডারের প্রথম যে প্রশ্নটা আমরা পড়বো, যেটা আপনারা অনেক অনেক সময় পড়েন বা পড়েন না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ এইবারের জন্য। আমি যেটা দিব এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিল কি কি উদ্দেশ্যে এবং কার পূর্ব পূর্ব অনুমোদন সাপেক্ষে বিধি প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল বিধি প্রণয়নের ক্ষেত্রে কি কি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। এখন এই প্রশ্নটা মনে করেন পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, যেটা এখনো আসে নাই, কিন্তু বার কাউন্সিলে এই বছর আসতে পারে, কারণ সবগুলো জায়গা থেকে টাচ হয়েছে, এই জায়গাটা টাচ করে নাই। কিন্তু এটা গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা পড়তে হবে। তাহলে বার কাউন্সিলের বিধিগুলা, ঠিক আছে, বিধি প্রণয়নের ক্ষেত্রে বার কাউন্সিল কি কি বিষয় অন্তর্ভুক্ত করে বিধি প্রণয়নের জন্য, এই প্রশ্নটা আপনারা খাতার মধ্যে একটু লিখে ফেলেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে আমি নোট দিলে নোট থেকে মিলিয়ে পড়বেন। আচ্ছা, তাহলে বার কাউন্সিল আপনার বার কাউন্সিল আদেশের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে বিধি প্রণয়ন করার ক্ষমতা রাখে। তাহলে বার কাউন্সিল কি বিধি প্রণয়ন করার ক্ষমতা রাখে, আর এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বার কাউন্সিলকে সরকারের পূর্ব অনুমোদন গ্রহণ করতে হয়। এই বিধিগুলা প্রণয়নের ক্ষেত্রে বার কাউন্সিলকে কি সরকারের অনুমতি নিতে হয়, এটা আপনারা জানেন। এবং প্রণীত যে বিধিটা সেটা সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করতে হয়। আচ্ছা, তো বার কাউন্সিল কি কি বিষয় অন্তর্ভুক্ত করে, ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো। এখানে একটু বড় করে দেওয়া আছে, আর একটু শর্ট ফর্মে লিখে রেখেছি যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়, তারপর এই শর্ট ফর্মটা বড়টার সাথে মিলিয়ে দিবেন। আচ্ছা, তাহলে সুনির্দিষ্টভাবে বার কাউন্সিল নিম্নলিখিত বিধি প্রণয়ন করতে পারে। এটা আদেশ আপনার 40-এ বলা আছে, কততে? 40-এ। আদেশ 40-এর বিষয়টা আমরা দেখছি। এখন আপনি যদি মেন বই থেকে পড়তে যান, আপনার জন্য খুব কঠিন হবে, আমি সহজ ভাষায় রূপান্তর করে নিয়ে আসছি। যে বার কাউন্সিল কি কি বিধি প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল সদস্যদের নির্বাচন পদ্ধতি এবং ফলাফল ঘোষণা এই সংক্রান্ত বিধি করতে পারে। নির্বাচনটা কিভাবে করবে, ফলাফলটা কিভাবে ঘোষণা করবে, দেখেন খালি টপিকটা মনে রাখবেন, হেডিংটা। আর বার কাউন্সিল কি করে, ভাইস চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়ার জন্য বিধি প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল কি করে, নির্বাচন সংক্রান্ত আপোষ নিষ্পত্তি ও চূড়ান্ত কর্তৃপক্ষ আপনার নির্ধারণ সংক্রান্ত বিষয়ে কাজ করে। বার কাউন্সিল কি করে, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণের জন্য বিধি প্রণয়ন করতে পারে। বার কাউন্সিল সভা আহ্বান, পরিচালনা, কোরাম, স্থান নির্ধারণ সংক্রান্ত বিধি প্রণয়ন করতে পারে। যে একটা সভা কখন ডাকবে, কে ডাকবে, সভাটা কিভাবে পরিচালিত হবে, সবার কোরাম হইতে হইলে কতজন সদস্য লাগবে, এই যে বিষয়গুলা, এই সংক্রান্ত বিধি। তারপর কি, বার কাউন্সিল স্থায়ী বা অস্থায়ী কমিটির গঠন এবং সদস্যদের কাজ বা দায়িত্ব এই সংক্রান্ত বিধি প্রণয়ন করতে পারে। কর্মচারী নিয়োগের যোগ্যতা এবং শর্ত, কি কি শর্ত থাকবে, এই সংক্রান্ত বিধি প্রণয়ন করতে পারে। তহবিল ব্যবস্থাপনা এবং বিনিয়োগের আপনার নিয়মাবলী, একটা বার কাউন্সিলের যে বিভিন্ন তহবিল আছে, ওই তহবিল গুলা কিভাবে চলবে, হ্যাঁ, এই সংক্রান্ত বিধিগুলা কি করতে পারে, সে প্রণয়ন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর কি করতে পারে, সাধারণ ও বিশেষ তহবিলের ব্যবহার নীতিমালা, জাস্ট এই জিনিসগুলো আপনারা জানেন, একটু খালি মাথায় নেওয়া। ঠিক আছে, হিসাব সংরক্ষণ, অডিট নিয়োগ, নিরীক্ষণ পদ্ধতি, তারপর আইনজীবীর অন্তর্ভুক্তির শর্ত ও প্রক্রিয়া, আইনজীবী অন্তর্ভুক্তি হইতে হলে কি কি শর্ত ফিল আপ করতে হবে, হ্যাঁ,
বার কাউন্সিল এই সংক্রান্ত বিধিগুলো প্রণয়ন করতে পারে। ওই যে আইনজীবীর আপনার এই 6 মাসের আপনার হচ্ছে কি শিক্ষানবিশ কাল পার করতে হবে, তারপর কোন আইনজীবী যদি হচ্ছে আপনার কি করে এই কোনো মিথ্যা তথ্য দেয় তাহলে 5 বছর পরীক্ষা দিতে পারবে না, এই যে সংক্রান্ত মানে এখানে হেডলাইন গুলো লিখছি, হ্যাঁ। এই বিধিগুলা কি করতে পারে, বার কাউন্সিল প্রণয়ন করতে পারে। বরখাস্ত সংক্রান্ত নিয়মাবলী, ঠিক আছে, আপনার বিভিন্ন পদের মধ্যে যারা থাকবে বার কাউন্সিলের সদস্য থেকে শুরু করে অন্যান্যরা কিভাবে বরখাস্ত হবে, কিভাবে তার পদ চলে যায়, হ্যাঁ, এই সমস্ত বিধিগুলো সে প্রণয়ন করতে পারে। প্র্যাকটিস ফি এবং কিস্তির নিয়ম, ফিটা কিভাবে দিবে, কত টাকা দিতে হবে, এই সমস্ত বিধিগুলো প্রণয়ন করে। হাইকোর্টে আইন পেশা চর্চার অনুমতির বিধান, তারপর আইনজীবীদের পেশাগত আচরণ এবং শিষ্টাচার কিরকম হবে, বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার মান নিয়ন্ত্রণ সংক্রান্ত যে বিধিগুলা কিভাবে মানগুলা নিয়ন্ত্রিত হবে, বার অ্যাসোসিয়েশন অনুমোদনের কৌশল এবং শর্ত, আইনজীবীদের আচরণ বিষয়ক ট্রাইব্যুনালের নিয়ম, তদন্ত সংক্রান্ত প্রক্রিয়া ও বিধি। ওই যে একটা অসদাচরণ যদি কোনো অ্যাডভোকেট করে থাকেন, ঠিক আছে, তাহলে সেই অ্যাডভোকেটের আপনার বিরুদ্ধে কিভাবে আপনার ব্যবস্থা নিবে, এই সংক্রান্ত বিধিগুলো কি সে প্রণয়ন করে থাকে বা প্রণয়ন করতে পারে। আমি আশা করছি আপনি বুঝতে পারছেন জিনিসগুলা। তদন্ত সংক্রান্ত প্রক্রিয়া যেগুলা, হ্যাঁ, তারপর সাধারণভাবে বার কাউন্সিল নিয়ন্ত্রণে বিভিন্ন শর্তাবলী যদি থাকে, সেই শর্তাবলীও কি সে প্রণয়ন করতে পারে বিধির মাধ্যমে। তাহলে এই বিধিগুলো বার কাউন্সিলের কার্যকারিতা নিশ্চিত করে। তাই বিধি প্রণয়নের উদ্দেশ্যগুলা কি? বিধি প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে বার কাউন্সিলের কার্যকারিতা নিশ্চিত করার পাশাপাশি কি আইন পেশার মান বজায় রাখে, শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হচ্ছে উদ্দেশ্য বিধি প্রণয়ন, তাই তো? তাহলে এই সংক্রান্ত বিধিগুলো প্রণয়ন করতে পারে। এটা কি আদেশ 40 অনুযায়ী বার কাউন্সিল আইনজীবীদের নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, বার কাউন্সিলের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন বিষয়ে বিধি প্রণয়ন করতে পারে। তবে এই বিধি প্রণয়নের জন্য সরকারের পূর্ব অনুমতি গ্রহণ করা আবশ্যক, ঠিক আছে। আর একবার সরকারের অনুমোদন প্রাপ্ত হলে সংশ্লিষ্ট বিধি সরকারি গেজেটে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে হয়। তাহলে এই প্রণীত বিধিগুলো বার কাউন্সিলের আদেশের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে, ঠিক আছে। এই বিধিগুলো কার উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে? ওই যে বার কাউন্সিলের যে আদেশগুলো আছে ওই আদেশের উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। তাইলে আমরা কি উত্তরটা আর এখানে একটু ডিটেলসে লিখছি পরে, হ্যাঁ, ওইগুলাই জাস্ট একটু ডিটেলসে। তাহলে আপনি প্যারা প্যারা আকারে লিখবেন। তাইলে আমরা কি এই প্রশ্নের উত্তরটা পেলাম কিনা বা আপনারা ধরতে পারছেন কিনা আমাকে একটু একদম জানান। এই প্রশ্নটা কেমন, অনেক গুরুত্বপূর্ণ এবার বার কাউন্সিলের জন্য। এখন আপনারা যে কাজটা করেন ওই যে বিগত সালে যা আছে বারবার ওগুলা পড়তে পড়তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এখনো আসে নাই ওগুলা পড়তে ভুলে যান। আর এই কাজটাই আমার দায়িত্ব, ওইগুলো যাতে আপনার মাথায় কি ঢুকানো যায়, ঠিক আছে। তাহলে একটা টপিক হয়ে গেল। টপিকটার নাম কি? বার কাউন্সিলের বিধি প্রণয়নের ক্ষমতা এবং উদ্দেশ্য, এবং বিধি প্রণয়নের ক্ষেত্রে কি কি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করে বার কাউন্সিল, মারাত্মক গুরুত্বপূর্ণ। যে বার কাউন্সিল বিধি প্রণয়নের ক্ষেত্রে কি কি সুনির্দিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করে, তাহলে কি কি বিষয় অন্তর্ভুক্ত করে? এই যে এই বিষয়গুলা যেগুলো আপনারা অলরেডি জানেন, নির্বাচনের বিষয় বা চেয়ারম্যানের নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন সংক্রান্ত আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ক্ষমতা, সভা আহ্বান কিভাবে করবে, কুরাম কত কি হবে, এই যে বিষয়গুলা, হ্যাঁ। তাইলে কি একটা টপিক হয়ে গেল কিনা বলেন? একজন আমাকে একটু আওয়াজ দেন, একটা টপিক হয়ে গেল কিনা? জি। তাহলে এই টপিকটা কি আপনি পারবেন কিনা বলেন। ইনশাআল্লাহ স্যার। পারবো স্যার, পড়ছি। পারবেন না? কুমকুম আপু আপনি বলেন তো। কোথায় আপনি? পারবেন তাহলে, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। গ্রিন সিগন্যাল পেয়েছি, আপনারা পারবেন। আর না পারলে এই বিষয়গুলো যেগুলো বলছি এগুলো একটু নোট করে রাখেন, কয়েকদিনের মধ্যেই ইয়া পেয়ে যাবেন, নোট পেয়ে যাবেন। অথবা একটা স্ক্রিনশট রাখতে পারেন যাতে আপনার জাস্ট 2-1 দিন বুঝাতে সুবিধা হয়। আমি একটু আস্তে আস্তে দিচ্ছি, প্রশ্নটা আগে দিচ্ছি দেখেন। খুব ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়ার কিছু নাই, অনেক সময় আছে, ঠিক আছে, অনেক সময় আছে। 1 মাসই যথেষ্ট প্রিপারেশন নেওয়ার জন্য। তাহলে এইটাকে স্ক্রিনশট নেন সবাই।
তারপরে আমি চলে যাব এইটাতে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই 20, ঠিক আছে। আর এই লেখাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আর লিখে ফেললে ভালো কথা। খুব সহজ বিষয়, জাস্ট হচ্ছে টপিকটা মনে রেখে এটা থেকে আপনার 3 মার্কের প্রশ্ন চলে আসতে পারে। তারপর আমরা দ্বিতীয় টপিকে চলে যাব, বার কাউন্সিলের 2 নাম্বার টপিক। রেডি হন। 2 নাম্বার টপিক, আরেকটা সহজ টপিক, আমরা ক্যাননসে চলে যাব একদম। ক্যাননস, এই 4টা ক্যাননস আমাদেরকে মনে রাখতেই হবে। এখান থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে, আবার আপনার ধরে প্রশ্ন আসতে পারে, অথবা সমন্বয় করে প্রশ্ন আসতে পারে। তো আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে প্রথম অধ্যায়ের বিধিগুলা মনে রাখা। পরের দিন আমি দ্বিতীয় অধ্যায় পড়াবো, পরের দিন তৃতীয় অধ্যায়, পরের দিন চতুর্থ অধ্যায়। তাহলে দেখবেন আপনার অল্প অল্প করে খেতে খেতে আপনি একদিন কি অনেকগুলাই খেতে পারবেন। আর একদিনে যদি আপনি 4টা মনে রাখতে চান, পারবেন না। এটার অনেক কারণ আছে মনে রাখার, একটু পরে বুঝতে পারবেন। এখন জাস্ট হচ্ছে মনে রাখেন। এখন এটার একটা সূত্র আছে, আমি একটা সূত্র দিয়েছিলাম আপনাকে প্রথম অধ্যায় মনে রাখার জন্য, ঠিক আছে। প্রথম অধ্যায় মনে রাখার সূত্র দিয়েছিলাম, সূত্রটা আমি লিখছি। এগুলো মুখস্থ করে কখনোই মনে রাখা যাবে না, বা ভুলে যাবেন। ভাইয়া আমি আমি সূত্র দশ দিয়ে মিনিটে দিচ্ছি, পারবো। সূত্র দিয়ে দিচ্ছি, পারবেন না? দশ হুম, মিনিটে পারবো ওই 42টা বিধি। এই তো দেখেন সূত্রের তাহলে কত গুরুত্ব, হ্যাঁ, সূত্রের কত গুরুত্ব দেখছেন। PBL ও স্কোয়ার মানে 2টা ও, ও স্কোয়ার মানে 2টা ও। আচ্ছা, PBL ও স্কোয়ার, পূবালী ব্যাংক লিমিটেড, আর একটা হচ্ছে EBL, ঠিক আছে, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এই দুই ব্যাংক কি করছে, এই দুই ব্যাংক এ এন্ড এর এন্ড নিব, এন্ড বি। মনে করেন এই দুই ব্যাংকের ক্লায়েন্ট হচ্ছে এ এন্ড বি, এ এন্ড বি, এটার এন্ডটা নিব, এ এন্ড বি, এই দুই ব্যাংকের গ্রাহক এ এন্ড বি। এই সূত্র দিয়ে আমরা এই টোটাল 11টা বিধি মনে রাখবো খুবই সহজে, যেটা হচ্ছে আমাদের পাপিয়া আপু অলরেডি পড়ে ফেলেছে সূত্র। উনি 4টা অধ্যায় 10 মিনিটে পেরে যাবে, আপনারাও পারবেন। PBL ও স্কোয়ার, PBL মানে পূবালী ব্যাংক লিমিটেড। এটাকে সূত্রটাকে আমি আগে একটু বোঝাচ্ছি। PBL মানে পূবালী ব্যাংক লিমিটেড, ইবিএল, ইবিএল না, ইবিএফ। এলটা মনে রাখার জন্য বলছি, এখানে এফ চলে আসবে, ইবিএফ মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড না, ইস্টার্ন ব্যাংক ফাইন্যান্স। পূবালী ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক ফাইন্যান্স, দুই ব্যাংকেরই ম্যানেজার অনুপস্থিত, মানে এই জন্য উ স্কোয়ার মানে 2টা উ, দুই ব্যাংকেরই ম্যানেজার অনুপস্থিত, 2টা উ। আর হচ্ছে এ এন্ড বি, মনে করেন এই দুই ব্যাংকের গ্রাহক। এ হচ্ছে সূত্র। তাহলে পূবালী ব্যাংক লিমিটেডের পি দিয়ে হচ্ছে কি পেশা, পিতে পেশা, পেশা পিই এসে পেশা, পিতে পেশা, বিতে বিজ্ঞাপন, এলতে লোক নিয়োগ, উতে অনুপস্থিত, উতে অনুপস্থিত মানে মক্কেল, আইনজীবীর অনুপস্থিতিতে অন্য পক্ষের মক্কেলের সাথে কথা বলা যাবে না। আর আইনজীবীর অনুপস্থিতিতে অন্য পক্ষের, আপনার আইনজীবীর অনুপস্থিতিতে অপর পক্ষ, সরি, মামলার অপর বিষয়বস্তু পক্ষের নিন। মক্কেলের অনুপস্থিতিতে যুক্তিতর্ক করা যাবে না, মানে শুনানি করা যাবে না। আর ই দিয়া হচ্ছে এক্সট্রা, এক্সট্রা মানে এক্সেস আইনজীবী নিয়োগে বাধা দেওয়া যাবে না। কোনো মক্কেল যদি অতিরিক্ত আইনজীবী নিয়োগ করতে চায়, বাধা দেওয়া যাবে না। বিতে হচ্ছে বিবাদ, এই বিতে হচ্ছে আপনার বিজ্ঞাপন, আর এই বিতে হচ্ছে বিবাদ, বিবাদ করা যাবে না। অ্যাপ দিয়া হচ্ছে আপনার ফি, ঠিক আছে, অ্যাপ দিয়া হচ্ছে কি ফি, ফি ভাগাভাগি করা যাবে না। এ দিয়া হচ্ছে আপনার, এ দিয়া কি বলেন, স্যার এই দিয়ে তো অ্যাটর্নি জেনারেল স্যার। অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল। জেনারেল। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল সর্বদাই অগ্রগণ্য হবে।
এ দিয়ে অ্যাটর্নি জেনারেল, এন দিয়ে নবীন, নবীনরা সিনিয়রদের সম্মান করবে, আর বি দিয়ে জি বয়োজ্যেষ্ঠ। ঠিক আছে, বয়োজ্যেষ্ঠরা মামলার নেতৃত্ব দিবে, মামলা পরিচালনা করবে যারা বয়োজ্যেষ্ঠ। তাহলে এই সূত্র দিয়ে কি আমরা এটা পারতেছি কিনা? এখন দেখেন সূত্র বানানোর কারণ কি। পিটা হচ্ছে 1 নাম্বার বিধি, বি হচ্ছে 2 নাম্বার সিরিয়ালে, এল 3 নাম্বার, এই 4 5 6 7 8 9 10 11, সবার লাস্টে 11 নাম্বার। এখন এটা পরীক্ষায় আসলে আপনাকে বিধি সিরিয়াল ওয়াইজ লিখতে হবে। পরীক্ষায় যদি আসে আইনজীবীর সাথে আইনজীবীর অসদাচরণ সংক্রান্ত আপনার ক্যাননস গুলা কি লিখতে বলবে, আপনাকে এটা লিখতে হবে। অথবা অন্যভাবেও প্রশ্ন আসতে পারে, তখনও আপনাকে এটা লিখতে হবে। অথবা প্রবলেম আসতে পারে, তখনও আপনাকে এই সূত্র অনুযায়ী বিধিটা সঠিকভাবে উল্লেখ করতে হবে। কিভাবে উল্লেখ করতে হবে, একটা প্রবলেম দেখালে আপনি বুঝে যাবেন। এই সূত্রটা স্ক্রিনশট নেন, আর এটা একটা স্ক্রিনশট নেন। তাহলে এটা আমরা কি পড়ছি, ক্যাননস কি পড়ছি, ক্যাননস। ঠিক আছে, ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড অ্যাটিটিউড, আইনজীবীদের আচরণ সংক্রান্ত নীতিমালা। আচ্ছা, তাহলে আমরা একটা অধ্যায় পড়লাম, আগামী দিন পড়বো, আগামী ক্লাসে পড়বো 2য় অধ্যায়, এরপরের ক্লাসে 3য় অধ্যায়, পরের ক্লাসে 4র্থ অধ্যায়। তাইলে দেখবেন এটা আপনার একদম অল্প অল্প করে কেটে কেটে আপনি একটা সময় 100% পারবেন। তাহলে সূত্রটা যদি আবারও আমরা দেখি, পিবিএল, পূবালী ব্যাংক লিমিটেড, ও স্কোয়ার, মানে ও দিয়া 2টা ব্যাংকের ম্যানেজার অনুপস্থিত, এটা বুঝাচ্ছি। ইবিএফ, ইস্টার্ন ব্যাংক ফাইন্যান্স, এ এন্ড বি। ঠিক আছে, তাহলে এটা সবার মনে থাকবে। এখন এই সূত্র দিয়ে পেশার মান মর্যাদা সমুন্নত রাখবে, পি তে পেশা, বি তে বিজ্ঞাপন, এল তে লোক নিয়োগ। হ্যাঁ, এইভাবে আমরা এই সূত্র অনুযায়ী মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখন এইটা কেন মুখস্থ করতে হবে? এখন চলে আসেন প্রবলেম। এইটা কেন মুখস্থ করতে হবে, এটার প্রবলেম দেখাচ্ছি। তাহলে 2টা টপিক আজকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, একটু এই অ্যাপ্লিকেশন একটু লিখে নোটে দিয়ে দেন পরে। এটা তো আপনার এমসিকিউ তে পড়াইছি, আপনার কি ভুলে গেছেন? নোটে দিয়ে দিব দেন, স্যার, নোটে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা। স্যার ওইটা তো সাজানো কিছু না, এখানে এখন যা দেন একটু ওই সূত্রগুলো দিয়ে দেন সাথে, তাহলে একটু হুম, সুবিধা হবে, খোঁজা লাগবে না। ঠিক আছে। স্যার আমার একটা রিকোয়েস্ট হলো, নোটের ফ্রন্ট গুলো একটু বড় করে দিয়েন। হ্যাঁ, এরপরের গুলা বড় থাকবে। এটা আমার মনের অগোচরে আপনাদের যে হ্যান্ডনোটটা দিয়েছি সাকপাইনের, তাড়াহুড়া করতে গিয়ে ফন্টটা ছোট হয়ে গেছে। এটা আমি আসলে প্রিন্টের সময় ছিলাম না, এক এক লোকের যারে দিয়ে প্রিন্ট করে ওকে দিছি, ওই প্রিন্টটাই ভাইয়া এটা আপনার ফটোকপি করে দিছি। চশমা দিয়ে দেখতে খুব কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ফন্টটা আমি আসলে খেয়াল করিনি, আমি খেয়াল করিনি। হ্যাঁ, এই জন্য দুঃখিত। এই এরপরের ফন্ট গুলা, দেখি না। এরপরের নোট গুলা যেগুলা যাবে ওগুলা ফন্ট ঠিক বড় দিব। স্যার আরেকটা নোটগুলো জিনিস স্যার। একটু হুম, গাঢ় করে দিতে, কালিটা একবারে বলেন বলেন স্যার ওই দ্রুত যে বলেন। ওয়াটারমার্ক যেটা দিচ্ছেন স্যার, ওইটা না দিলে হয় না স্যার। উপরে তো আপনার নাম দেওয়া থাকে, নিচেও আপনার নাম দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখবো। ঠিক আছে। আচ্ছা, তো এখন ওইটা ফন্ট কোনো কারণে ছোট হয়ে গেছে আমার মনের অজান্তে। হ্যাঁ, আমি খেয়াল ছিল না, পরে আপনারা বলার পরে কাজ শেষ তখন খেয়াল হয়েছে। আমার খেয়াল ছিল না, কারণ এর আগে যে নোট ওগুলোর ফন্ট ঠিক ছিল, এটার ফন্টটা একটু ছোট হয়ে গেছে, সাপ হয়নি। এটা আমি ঠিক করে দিব পরবর্তীতে, পরের নোট গুলো যেটা পাবেন, সেকেন্ড নোট। ওকে, এখন দেখেন প্রবলেম আপনাকে সলভ করতে হলে কি করতে হবে, ওই ক্যাননস গুলা আপনার জানা থাকতে হবে, না হলে আপনি প্রবলেম সলভ করতে পারবেন না। ঠিক আছে, এই যে দেখেন প্রবলেম গুলা। হ্যাঁ, এই প্রবলেম গুলাতে প্রত্যেকটাতে কি ক্যাননস এর রেফারেন্স আছে। তাহলে ক্যানন যদি আপনি সিরিয়ালি মনে না রাখতে পারেন, তাহলে রেফারেন্স দিবেন কিভাবে? প্রবলেম আমরা পড়বো অন্য ক্লাসে, আমরা আগে থিওরি পড়ে নিই, তারপরে প্রবলেম গুলা যখন আমরা পড়বো তখন দেখবেন প্রত্যেকটাতেই কি আছে, রেফারেন্স আছে। যেমন এই প্রবলেমটা আপনি দেখেন, জনাব আপনার যে কোনো একজন বিচারিক হাকিম আদালতে জমজমাট ভাবে ফৌজদারি মামলা পরিচালনা করেন। তিনি 2জন ক্লার্ক নিয়োগ করছেন। কি নিয়োগ করছেন? ক্লার্ক নিয়োগ করছেন মামলা আনার জন্য, একজনকে রেল স্টেশনে আর একজনকে বাস স্টেশনে। ঠিক আছে, আইনজীবী এই ক্লার্কের সাথে ফিও ভাগাভাগি করে নিচ্ছে। তাহলে ক্যাননসের কোন বিধির আপনার অসদাচরণ করছেন? ঠিক আছে, এই প্রশ্নটা আপনাকে রেফারেন্স দিয়ে
দিতে হবে। এই জন্য আপনার বিধিগুলা মনে রাখতে হবে সূত্র দিয়ে। তাইলে দেখেন উনি বিজ্ঞাপন দিছে, তাইলে বিজ্ঞাপন যেটা দিছে এটা আমার ওই যে সূত্র পড়াইলাম একটু আগে, PBL, ঠিক আছে, ও স্কোয়ার বিজ্ঞাপন। সূত্র পড়াইছি অধ্যায় 1-এর। আপনি পরীক্ষার খাতায় যখন আসবে আপনার, যখনই আপনার চলে আসবে, এই ওই যে দেখেন এখানে বিজ্ঞাপন দিচ্ছে, তখন আপনার কি এই সূত্র আপনি একটু নোটে প্রশ্নের সাইডে লিখে ফেলবেন। তারপর আপনি গুনবেন যে ডিতে বিজ্ঞাপন, তার মানে কি প্রথম অধ্যায়ের 2 নাম্বার বিধির লঙ্ঘন করছে। তাহলে এই যে নাম্বার দেখেন, বিধি। তাহলে দেখেন প্রথম অধ্যায়ের কত বিধি জামাল ভাই, স্বাধীন ভাই, 2 নাম্বার দুই বিধি দুই যে নাম্বার। বিজ্ঞাপন দিছে, এইটা আপনার লঙ্ঘন করছে, ঠিক আছে। তারপরে লোক নিয়োগ করছে, এই যে দেখেন এলতে লোক নিয়োগ, লোক নিয়োগ করছে, কি করছে, এই যে ক্লার্ক নিয়োগ দিছে, হ্যাঁ বিজ্ঞাপন, এই যে আপনার বাস স্ট্যান্ডে পাঠানো এটাই বিজ্ঞাপন। আর লোক নিয়োগ করছে, এটা কি 3 নাম্বার বিধি লঙ্ঘন করছে, এই যে এল তিন দিয়ে লোক নাম্বার। নিয়োগ। তাহলে এল এর অবস্থান কত, 3-এ, ডি এর 3 নাম্বার। অবস্থান 2-এ, ঠিক আছে। PBL ও স্কোয়ার, EBF ও স্কোয়ার, দেখেন ও স্কোয়ার EBF, এফ এর অবস্থান কয় নাম্বারে, ভি 8 নাম্বারে। ভাগাভাগি 8 নাম্বারে। এই যে দেখেন বিধি 8 অনুযায়ী উনি কি ভি ভাগাভাগি করছে, তাহলে এই লঙ্ঘন করছে। আর এটা আপনি দিতে পারেন যেটা হচ্ছে কমন, আলুর মতো। কিসের মতো, আলুর মতো। আলু যেমন মাছের সাথেও দেওয়া যায়, মাংসের সাথেও দেওয়া যায়, এটা হচ্ছে বিধি 1। বিধি 1 লঙ্ঘন করছে কি, পেশার মান মর্যাদা নষ্ট করছে, কি করছে, পেশার পেশার মান। মান মর্যাদা মান। নষ্ট করছে। বুঝাইতে পারছি, পেশার মান মর্যাদা নষ্ট করছে, এটাও দিতে পারে। ওকে, কারণ লোক নিয়োগ করা মানেই পেশার মান মর্যাদা নষ্ট করা। তাইলে এই হচ্ছে বিষয়। তাহলে এখন কি বিধিগুলো মনে রাখতে হবে না প্রবলেম সলভ করতে হলে? আবার থিওরিটিক্যাল ক্লাস যদি আপনি করতে, থিওরিটিক্যাল প্রশ্ন আসে, আপনার বিধি মনে রাখতে হবে না? বুঝতে পারছেন কেন বিধিগুলো পড়তে হবে? তাহলে আমাদের বার কাউন্সিল আজকের টপিক শেষ। তাইলে PBL ও স্কয়ার EBF A and B এই সূত্র দিয়ে আমরা সকল প্রবলেম সলভ করে ফেলতে পারবো প্রথম অধ্যায়ে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের বার কাউন্সিলের 2টা টপিক পেলেন। আরেকটা টপিক আপনারা বাসায় করবেন, সহজ একটা টপিক দিয়ে দিন, তাহলে 3টা টপিক করা হবে। যদি আপনি 7টা ক্লাস করেন, তাহলে 3টা 4টা 5টা করে টপিক দিলে 30-35টা টপিক করলে বার কাউন্সিলের কিছু থাকে, থাকে না। আরেকটা টপিক লেখেন, 3 নাম্বার টপিক, 3 নাম্বার টপিক লেখেন, এনরোলমেন্ট কমিটির গঠন এবং এনরোলমেন্ট কমিটির ভূমিকা সংশ্লিষ্ট আপনার আদেশের আলোকে আপনাকে লিখতে হবে। এনরোলমেন্ট কমিটির গঠন মানে নিবন্ধন কমিটির গঠন। তাহলে নিবন্ধন কমিটির গঠন সম্পর্কে কত আদেশে বলা আছে? নিবন্ধন কমিটির গঠন কি ভুলে গেছেন সব? 11টা। নিবন্ধন কমিটির 11। গঠন আর ভূমিকা কততে, ভূমিকা 30 অনুচ্ছেদ, অনুচ্ছেদ 30। আর হচ্ছে আপনার অনুচ্ছেদ 11-র বি, নিবন্ধন কমিটির গঠন অনুচ্ছেদ 11-র বি। তাইলে হিন্টস লেখা রাখেন, অনুচ্ছেদ 11-র বি আর হচ্ছে অনুচ্ছেদ 30, ঠিক আছে। এটা বাসায় করবেন। স্যার এটা হচ্ছে 30টা আপনার কি আরেকটু বলবেন প্লিজ? 30। 30 হচ্ছে নিবন্ধন কমিটির কার্যাবলী অথবা নিবন্ধন কমিটির ভূমিকা, অনুচ্ছেদ 30। আর ওই যে বার কাউন্সিল থেকে যে অ্যাডভোকেট তালিকাভুক্তির জন্য যে আবেদন গুলা দেয়, বার কাউন্সিলে আপনারা জমা দেন, ওই আবেদন গুলা কোথায় যায়, এনরোলমেন্ট কমিটির কাছে যায়, বুঝছেন। এনরোলমেন্ট কমিটি কি করে, তালিকাভুক্তি কমিটি যারা আবেদন মঞ্জুর করতে পারে অথবা আবেদন না মঞ্জুর করে বার কাউন্সিলে ফেরত দিতে পারে যে ওনার সমস্যা আছে। কি সমস্যা, যে উনি সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে, উনি হচ্ছে মিথ্যা তথ্য দিছে, তাহলে উনি পরীক্ষা দিতে পারবে না, এরকম তথ্য যদি থাকে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির কাছে, তাহলে কি করবে, এই আবেদন গুলা নামঞ্জুর করে বার কাউন্সিলে ফেরত দিয়ে দিবে, বুঝছেন।
তাহলে এনরোলমেন্ট কমিটির আপনার গঠন আর এনরোলমেন্ট কমিটির ভূমিকা 30 অনুচ্ছেদে ভূমিকা, আর গঠন হচ্ছে 11 বিতে। তাহলে এই 3টা টপিক আপনারা পড়ে ফেলবেন। আগামী ক্লাসে আগামী ক্লাসে আরো 3টা টপিক দিব, ঠিক আছে? তাহলে এখন আমরা অন্য আরেকটা সাবজেক্টে চলে যাব। আর এনরোলমেন্ট কমিটির আরো কিছু কাজ আছে, যেটা আপনার 60-এর ক বিধিতে পাবেন। ওই যে এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা সম্পন্ন করে, প্রত্যেকটা পরীক্ষা শেষ হওয়ার পর আপনার তালিকা প্রস্তুত করে, ঠিক আছে? 60-এর ক। তাইলে 3টা লেখেন, 11-র বি, আদেশ, আদেশ 30, আদেশ 60-এর ক, ঠিক আছে? আদেশ 60-এর ক। আচ্ছা, আমাদের বার কাউন্সিল আজকের মতো বার কাউন্সিলের এই টপিক গুলা শেষ। আগামী বিধি দিন সাইডের ক আরো 3টা। না জি, আদার সাইডের ক 60-এর এ আসে আছে, কই থেকে? বিধি সাইডের ক। ওটা আরবি। ঠিক আছে? তাহলে এইভাবে আপনি, আরে 60-এর এক আর কি। আচ্ছা, তারপরে বার কাউন্সিল শেষ আজকের মতো। আগামী এরপরের টপিক আমরা যাব, এরপরে হচ্ছে আমরা পড়বো বার কাউন্সিল শেষ। আমরা এখন দেখবো হচ্ছে আপনার ইয়ে দেওয়ানি কার্যবিধি। এখান থেকে আমরা আজকে 2টা টপিক দিব, ঠিক আছে? এখান থেকে 2টা টপিক দিব, তারপরে অন্য সাবজেক্ট, মানে 7টা সাবজেক্টই আমরা পড়বো। এই 7টা সাবজেক্ট পড়লে যেটা হবে, মারাত্মক উপকার হবে। আপনি বুঝতে পারবেন যে এমনও হইতে পারে যে আজকের 7টা টপিক, 7টা সাবজেক্টে কোনো না কোনো টপিক পরীক্ষায় চলে আসছে, এক সাবজেক্টে পড়ে থাকবেন না, তাইলে ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, এটা লেখেন, এই প্রশ্নটা লেখেন। আমরা আজকে 39 আদেশ থেকে পড়বো। গুরুত্বপূর্ণ টপিক গুলো আগে কমপ্লিট করবো, তারপর অগুরুত্বপূর্ণ গুলো একদিন দেখাই দিই। 39 আদেশ, দেওয়ানি কার্যবিধির আদেশ 39। দেওয়ানি কার্যবিধির আদেশ 39-এ আছে, আপনাদের যে সমস্যাটা হয়, প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, এটা হচ্ছে প্রথম সমস্যা। এই প্রশ্ন বুঝতে যাতে অসুবিধা না হয়, সেটা জন্য আমি প্রশ্নগুলো ক্লিয়ার করবো প্রথমে, হ্যাঁ? তারপর দেখবেন যে আপনার পড়তে সুবিধা হবে। আচ্ছা, 39 আদেশের এই প্রশ্নটা, যে অন্তর্বর্তী ও অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী কি কি সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। মানে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা আছে, চাইলেই প্রদান করা যাবে না, কি কি সীমাবদ্ধতা আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা কি করব, এখন সলভ করব। এটাকে আরো বিভিন্ন ভাবে আপনার প্রশ্ন করা যায়, আরো 2-3টা ওয়েতে প্রশ্ন করা যায়। তো আমরা একটা ওয়েতে এখন তো দেখছি, পরে আমি নোটের মধ্যে অথবা অথবা দিয়ে ইংলিশ টার্ম দিয়েও এখান থেকে প্রশ্ন করা যায়। তো এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে আপনার হচ্ছে এই সীমাবদ্ধতা কি, যে চাইলেই অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাচ্ছে না, এই বিষয়টা। আর এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা আপনার প্রদান করা হয়, এটা হচ্ছে আপনার একটা নিষেধাজ্ঞা প্রদান সংক্রান্ত আপনার গুরুত্বপূর্ণ নীতিমালা, যেটা 39 আদেশের আপনার বলা আছে যে কাউকে আপনার না শুনে একতরফা ভাবে কোনো আদেশ জারি করা যায় না অস্থায়ী নিষেধাজ্ঞা সংক্রান্ত। যেগুলা হচ্ছে কি আপনার সতর্ক করে দেওয়া হয়েছে 39 আদেশে। কোথায়? 5-এর এতে, 39 আদেশের 5-এর এ বিধিতে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি, 5-এর ক অথবা 5-এর এ, যে অপর পক্ষকে শুনানোর সুযোগ ব্যতীত নিষেধাজ্ঞা প্রদান নিষিদ্ধ। যেহেতু অপর পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে, আর এই বিধিত শুনানির সুযোগ না দিয়ে নিষেধাজ্ঞা প্রদান করা যাবে না, তাহলে কি এটা একটা সীমাবদ্ধতা নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে, মানে চাইলে আপনি দিতে পারতেছেন না। তাহলে এখানে 2টা ফ্যাক্ট আছে, একটা হচ্ছে আপনার 5-এর ক এর 1, আর একটা হচ্ছে 5-এর ক এর 2। তাহলে আপনার খাতায় লেখেন যে এটা হচ্ছে 39 আদেশের 5-এর এ, এই বিষয়টা বলা আছে যে অপরপক্ষকে শুনানির সুযোগ ব্যতীত নিষেধাজ্ঞা দেওয়া নিষিদ্ধ। আর 5-এর কয়ের 1-এ একটা বিষয় আছে, 5-এর কয়ের 2-এ একটা বিষয় আছে।
এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করে করতে হবে। তাহলে 5-1 আছে কি, সরকার বা সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি, মানে সাধারণ ব্যক্তি, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করে, তখন আদালত সরকার পক্ষের আইনজীবীকে অবশ্যই নোটিশ প্রদান করবে এবং শুনানির সুযোগ দিতে বাধ্য। একতরফাভাবে আদেশ প্রদান নিষিদ্ধ হবে এই এই ক্ষেত্রে যদি সেটা সরকারি উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধকতা তৈরি করে, জনস্বার্থে ক্ষতি করে। এখন একটা রাস্তার কাজ চলতেছে, আপনি গিয়ে বললেন নিষেধাজ্ঞা দিতে, আদালত কি করবে না, আপনি চাইলেই নিষেধাজ্ঞাটা দিবে না, অস্থায়ী নিষেধাজ্ঞাটা, কারণ এটা দিলে কি হবে, জনস্বার্থে ক্ষতি হয়ে যাবে। তাহলে সরকার বা সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো সাধারণ লোক যদি নিষেধাজ্ঞা চায়, তাহলে কি করতে হবে, সরকার পক্ষের আইনজীবীকে কি করতে হবে, নোটিশ দিতে হবে এবং শুনানির সুযোগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি 1 নাম্বার সীমাবদ্ধতা নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে। 2 নাম্বার সীমাবদ্ধতা ব্যক্তি বনাম ব্যক্তির মামলায়। 5-2, মানে 5-এর 2 আর 2 নাম্বার উপবিধি আদেশ 39-এর 5-এর, এটা বলছে 5-এর 1 একটা বলছে, 5-এর 2 আরেকটা বলছে। তো একটা ব্যক্তি অপর পক্ষকে নোটিশ দিয়ে শুনানি গ্রহণ করতে হবে, এইটাই হচ্ছে প্রথম কথা। আর আপনার নোটিশ ছাড়া নিষেধাজ্ঞা আদালত আপনার দিবে না। যদি কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকে সেই ক্ষেত্রে দিতে পারে, তবে সেই ক্ষেত্রে যদি নিষেধাজ্ঞা দেয়, তবে আদালতকে দ্রুততম সময়ের মধ্যে যে পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটা দিছে ওই পক্ষকে নোটিশ দিয়ে শুনানি সম্পন্ন করতে হবে 7 দিনের মধ্যে। নোটিশ দিয়ে কি করতে হবে, শুনানি সম্পন্ন করতে হবে যদি একতরফাভাবে নিষেধাজ্ঞা দেয়। সাধারণত দিতে না করছে, যদি কোনো কারণে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিষেধাজ্ঞা দিতেই হয়, সেই ক্ষেত্রে 7 দিনের মধ্যে শুনানি দিয়ে এই ব্যাপারটা নিষ্পত্তি করতে হবে। ঠিক আছে। কারণ দর্শানোর নোটিশ, আদালত নিষেধাজ্ঞা জারির আগে প্রতিপক্ষকে কারণ দর্শানোর নোটিশ আপনার দিবে। এটা বলছে আপনার 39 আদেশের 2 নিষেধাজ্ঞা মঞ্জুর করার পূর্বে আপনার বিরুদ্ধ পক্ষকে নোটিশ দিতে হবে। আর নোটিশ জারির নিয়মাবলী এবং বাধ্যবাধকতা, এটা বলছে 3-এতে। ঠিক আছে। এখানে বলছে যে নোটিশ যেটা, যে পক্ষের বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞাটা মঞ্জুর করতে যাচ্ছেন, ঠিক আছে, ওই পক্ষকে নোটিশ, যদি নোটিশ যথাযথভাবে জারি না হয়ে ফেরত আসে, তাহলে আবেদনকারীকে 7 দিনের মধ্যে পুনরায় নোটিশ দিতে হবে। ব্যর্থ হলে আদালত পূর্বে দেওয়া একতরফা আদেশ বাতিল করতে পারে। মানে 7 দিনের মধ্যে আবার নোটিশ দিতে হবে যদি নোটিশটা কোনো কারণে জারি না হয়ে ফেরত আসে। তার মানে দেখেন কত গুরুত্ব। স্যার এটা যদি আবার ব্যঙ্গে বলতেন স্যার, ওই 7 দিনের যে বিষয়টা। আপনার একতরফা ভাবে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করে, ঠিক আছে, সেটা তো একটা বিষয় হচ্ছে। আর যদি আপনার নোটিশ দেয়, নোটিশ আমরা এর আগের গুলা বুঝছি কিনা, সব আগের গুলা যদি বুঝি, ধরেন যে একতরফা নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনার একতরফা আদেশ প্রদানের পরে আপনার বলছে 7 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এই যে আগের ইয়েগুলা 3-4, 2-1 এগুলোই বলে আসলাম। তারপর নোটিশ জারির নিয়মাবলী, যদি নোটিশ যথাযথভাবে জারি না হয়, মনে করেন নোটিশ দিচ্ছেন, জারি না হয়ে আবার ব্যাক আসছে, আবার নোটিশ দিতে হবে। ওই যে সমনের ক্ষেত্রে যেমন একবার সমন দিচ্ছেন, হ্যাঁ, ব্যাক এটা আসছে ওই যে আবার সমন সমনের মতো বলছে 30 এরকম। দিনের মধ্যে যে আবার দিতে হবে, সেম প্রসেস আর এটা কি হচ্ছে এটা। 7 দিনের মধ্যে। এটা কয়দিনের মধ্যে, জি, 7 দিনের মধ্যে। 7 দিন। যে নিষেধাজ্ঞা জারির নোটিশটা যদি ফেরত আসে, তাহলে আবার 7 দিনের মধ্যে পুনরায় নোটিশ দিতে হবে। এটাই বলছে এখানে নোটিশ জারির নিয়মাবলী। 3-এতে পাবেন এটা, 3-এতে যদি রেফারেন্স মনে থাকে দিবেন, না মনে থাকলে খালি এগুলা লেখাই, এই লেখাগুলা দিয়ে দিবেন তাহলে। আর রেফারেন্স দিলে ভালো হয়। আচ্ছা, একতরফা নিষেধাজ্ঞা যেটা হচ্ছে আপনার নোটিশ না দিয়ে যদি নিষেধাজ্ঞা দিয়ে দেয় বিষয়বস্তু টিকায় রাখার জন্য, গুরুত্বপূর্ণ কোনো ফাইন্ডিংসে, একতরফা আদেশ প্রদানের পর আদালতকে অবশ্যই 7 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করে আদেশটিকে টিকিয়ে রাখা বা বাতিল করার সিদ্ধান্ত নিতে হবে, যে আদেশটা কি থাকবে না থাকবে না। এটা কি একতরফা যদি নিষেধাজ্ঞা দেয়,
সেই নিষেধাজ্ঞা দেওয়ার 7 দিনের মধ্যে এটা করতে হবে। ঠিক আছে? সময় মতো নিষ্পত্তি না হলে আদেশটি তার কার্যকারিতা হারিয়ে ফেলবে। এখানে এটা আদালতের জন্য বাধ্যতামূলক, 7 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করা। এটা আদালতের জন্য বাধ্যতামূলক, এখানে কোনো বিবেচনার বিষয় নাই। আচ্ছা, সরকারের বিরুদ্ধে একতরফা আদেশের অতিরিক্ত সতর্কতা। আচ্ছা, এটা দরকার নেই, এই তো শেষ। এখন এইটাকে আবার এইভাবেও বলতে পারে, নো অর্ডার অফ ad interim or temporary injunction without hearing the opposite party is permissible। ঠিক আছে? শুনানি ব্যতীত কি করতে পারবে না, নিষেধাজ্ঞা দিতে পারবে না। এটা যে কথা, এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে। এই প্রশ্ন, সরি, এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে। ধরেন এখানে আমরা কি দিছি, নিষেধাজ্ঞার সীমাবদ্ধতা, এইভাবে আসতে পারে, অথবা এটা দিয়ে বার কাউন্সিল বা বিভিন্ন পরীক্ষায় আসছে ইংলিশ টার্ম দিয়া। এখন এটা দিয়ে না এসে যদি এটা দিয়ে আসে, অনেকে পারবে না যে আবার সীমাবদ্ধতা থেকে আসছে। তাহলে নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে সীমাবদ্ধতার অ্যান্সারটা পেয়ে গেছেন আপনারা? জি নিষেধাজ্ঞা স্যার। প্রদানের ক্ষেত্রে জি জি, পাওয়া গেছে সীমাবদ্ধতার স্যার। অ্যান্সারটা, তাইলে এটা নোট দিয়ে দিব। 2-3 দিন রবিবার ছুটি আছে তো আমার, ওই দিনটাই রেডি হবে। আশা করছি সোমবার থেকে আমি ডেলিভারি দিয়ে দিব আপনাদের সবাইকে। এই 7 পয়েন্ট বাদে বাকি 6টা। হম, একটু কাজ চলতেছে। তাহলে এখান থেকে আমরা একটা টপিক করলাম, আরেকটা টপিক রিসিভার করবেন। 2টা টপিক করব দেওয়ানি থেকে। দেওয়ানি থেকে আমি টোটাল আপনাকে 30টা টপিক দিব, 30টার মধ্যেই পরীক্ষায় কমন আসবে, আর কিছু প্রবলেম সলভ করাবো। ঠিক আছে? আজকে দেওয়ানি থেকে 2টা টপিক দিব, এরপর থেকে দেওয়ানি থেকে 5টা করে টপিক দিব, 5টা করে পরের ক্লাস থেকে। দেওয়ানি থেকে আজকে 2টাই দিব। রিসিভারের দায়িত্ব, এটা পড়ে ফেলবেন। অনেকে অবহেলা করে যে এটা পরীক্ষায় আসবে না, সহজ, আমি পারি। পরীক্ষার হলে গিয়ে দেখেন পারেন, লিখতে পারেন না। পারেন ঠিকই, কিন্তু লিখতে পারেন না। কেন পারেন না? বেশি সহজ পড়েন নাই। তাহলে রিসিভারের দায়িত্ব, কর্তব্য, রিসিভার সংক্রান্ত বিষয়ে বলা আছে 40 আদেশে। আর আমি যেগুলা বলবো এগুলো একটু খাতায় লিখে ফেলতে হবে। লিখে যদি সম্ভব হয় আমাকে একটু দেখায়েন হোয়াটসঅ্যাপে ছবি তুলে। আর না হলে আমার বক বক কোনো কাজে আসবে না। এবং আপনি এতটুকু নিশ্চিত থাকেন, পরীক্ষার পর দেখবেন যে আমার লেকচার থেকেই সব আসে। 40 আদেশে রিসিভারের দায়িত্ব নিয়ে কথা বলছে। ঠিক আছে? রিসিভারের কি কি দায়িত্ব থাকে 40 আদেশের, আপনার চলে যান হচ্ছে এই ইয়েতে, 3 বিধিতে, দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে? 3 বিধি। তো এইখানে বলছে আপনার সম্পত্তির আয় যথাযথভাবে হিসাব দেওয়া, আদালত কর্তৃক নির্ধারিত ফর্মে হিসাব দাখিল করা, আদালতের নির্দেশ মোতাবেক পাওনা টাকা পরিশোধ করা, আর তার ইচ্ছাই বা ত্রুটি অবহেলার কারণে সম্পত্তির ক্ষতি হলে সে দায়ী থাকবে। তাহলে এগুলা কি দায়িত্ব। এখন দায়িত্বের অবহেলা হইলে কি হবে? ঠিক আছে? যদি দায়িত্ব পালনে তত্ত্বাবধায়ক ব্যর্থ হয়, ঠিক আছে, তাহলে কি হবে? এটা 4-এ বলছে, বিধি 4-এ, 40 আদেশে 4-এ বলছে, যদি নির্ধারিত যদি দায়িত্ব অবহেলা করে এবং এর ফলে যদি সম্পত্তির ক্ষতি হয়, তাহলে আদালত কি করবে? ব্যক্তিগত সম্পত্তি থেকে, ঠিক আছে, আপনার প্রয়োগ করতে পারবে। যিনি রিসিভার তার সম্পত্তি থেকে যেটা ক্ষতি হয়েছে এটা প্রুভ করে ওইটা আপনার ফিল আপ করতে পারবে, এবং বিক্রয় করে পাওনা পরিশোধের পর নির্দেশ দিবে। বিক্রয় করবে, পাওনা পরিশোধের নির্দেশ দিবে, এবং বিক্রয়ের অর্থ রিসিভারের নিকট জমা দিতে বলবে। অবশিষ্ট অর্থ, ধরেন বিক্রয়ের পর যদি অবশিষ্ট অর্থ থাকে ক্ষতিপূরণ ফিল আপ করে, তাহলে বাকিটা রিসিভার করবে। এটা হচ্ছে রিসিভারের আপনার কি অবহেলার ফলে যদি সে কর্তব্য পালনে ব্যর্থ হয়, তাহলে তার কি পরিণতি হয়। আর কালেক্টর তত্ত্বাবধায়ক নিযুক্ত হতে পারবেন। এটা হচ্ছে 5 বিধিতে বলছে কালেক্টর। ঠিক আছে? তাহলে আপনার আদালত যদি মনে করে, তাহলে কালেক্টরকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ করতে পারবেন। এটা বলা হয়েছে বিধি 5-এ। আর কালেক্টরের কাজ হচ্ছে কি করা, আপনার যদি সম্পত্তিটা রাজস্ব দানকারী ভূ সম্পত্তি হয়, অথবা এমন কোন সম্পত্তি হয় যেটা
রাজস্ব হস্তান্তরিত বা পরিশোধিত হয়েছে এরকম যদি হয়, তাহলে আদালত যদি মনে করে কালেক্টরকে কি করতে পারবে, তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দিতে পারবে। আর এই আদেশে যদি কেউ সংক্ষুব্ধ হয়, হ্যাঁ, তাহলে আপনার সে আপিল করতে পারবে 30 দিনের মধ্যে জেলা জজ আদালত। তাহলে রিসিভার সংক্রান্ত এই তিনটা বিধি পড়লেই চলবে। আর রিসিভার জিনিসটা কি? রিসিভার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি মামলার সম্পত্তি তত্ত্বাবধান করে থাকেন। আর রিসিভার প্রত্যাহার কেন হয়ে থাকে? রায় ঘোষণার পর রিসিভার প্রত্যাহার হতে পারে, দায়িত্বের অবসান যদি হয় রিসিভার প্রত্যাহার হতে পারে, মামলার যদি নিষ্পত্তি হয়ে যায় রিসিভার নিয়োগ বাতিল হতে পারে, আপোষ মীমাংসা হয়ে গেলে রিসিভার নিয়োগ বাতিল হতে পারে, কর্তব্য অবহেলা হলে রিসিভার নিয়োগ বাতিল হতে পারে, এবং এই অনুযায়ী উনি শাস্তিও পেতে পারেন। আর রিসিভারের ক্ষমতা কি? রিসিভারের ক্ষমতা আদালত নির্ধারণ করে দিবে সম্পত্তির তত্ত্বাবধান, সংরক্ষণ, উন্নয়ন করা, ভাড়া আদায় করা, লভ্যাংশের ব্যবস্থা করা। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে বিষয়গুলো হচ্ছে কি রিসিভারের। তাহলে দেওয়ানি থেকে আমরা এই দুইটা টপিক আজকে করবো। ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে সামনের ক্লাস থেকে দেওয়ানি থেকে 5টা করে টপিক দিব। আজকে আমি একটু কম দিলাম, যেহেতু প্রথম প্রথম শিডিউল, এই জন্য আমরা 2টা টপিক দিলাম। হ্যাঁ, দেওয়ানি থেকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাব আপনার ইয়েতে। দেওয়ানি শেষ হইলো তো? দেওয়ানি। আচ্ছা, এখন চলে যাব সুনির্দিষ্ট প্রতিকারে। এখান থেকে আমরা কি করব আমরা একটু নোট করি। আমি ওইটা স্লাইডটা দেখাবো না, স্লাইডটা অন্য একটা স্লাইডে। ওইটা পড়াটা আমি জাস্ট বলে দিব, আপনি হচ্ছে জাস্ট একটু উঠায় নেন। পরে যখন নোট দিয়ে দিব তখন আপনি নোট থেকে ক্লিক করে নেবেন। এখন টপিকটা উঠান, আশা করছি এই টপিকটাই আপনার এবার অ্যাসার একটা আসবে। আমি যে টপিকটা দিব আছে, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দিব। ঠিক আছে? লেখেন, এটা লেখেন, একটু খাতায় লিখে ফেলেন। আমি তো স্লাইডটা দেখাচ্ছি না, একটু লিখে ফেলেন। স্লাইড দেখে যেগুলো একটু অপেক্ষা করতে হবে, দেখি স্লাইডটা কোথায় আছে। একটু অপেক্ষা করেন তো, স্লাইডটা দেখি কোথায় আছে। স্যার, ক্লাসের শেষে ওই হুম। পিওবির ইয়েটা আরেকটু বলে দিন, ওইটা রেকর্ড করব। ও আচ্ছা, পিবিএল সূত্রটা। জি জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এই এসআর অ্যাক্টের আপনি এখন একটা প্রশ্ন লেখেন। প্রশ্নটা হচ্ছে, কে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে? কে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে এবং কে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে না? স্যার এটা এসআর তো অ্যাক্টের 23-24 ধারা তাই না? জি জি, সংশ্লিষ্ট ধারার আলোকে ঠিক ব্যাখ্যা করা, আছে। বুঝতে পারছেন? তেইশ হ্যাঁ, আর না, 24। এটা 23-24 ব্যক্তি বারো বলছে না, ধারা 21 ধারা হলে তাদের তোর হবে। পক্ষে। শুনেন, 12 ধারা 21 ধারা এই সূত্রটা আপনার সমস্যা হচ্ছে কি, আপনি প্রশ্ন ধরতে পারেন না। আর লিখিত পরীক্ষায় ফেল করার অন্যতম কারণ হচ্ছে প্রশ্ন ধরতে না পারা। ঠিক আছে? 12 ধারা 21 ধারা হচ্ছে কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যাবে, কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যাবে না, এটা ফ্যাক্ট বুঝাচ্ছে, ঘটনাকে বুঝায়, ঘটনা। আর এখন আমি কি 27 ঘটনা ধারা জানতে চাই হবে। নাই, আমি জানতে চাইছি কে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে, কে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে না। অথবা অথবা হচ্ছে আপনার 23। পরীক্ষার হলে ধারা দিয়ে দিবে না, এখানে পরীক্ষার হলে কি ধারা দিয়ে দিবে না, ধারা কেটে ফেললাম প্রশ্ন থেকে। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকার কারা পেতে পারে এবং কিভাবে এই অধিকার প্রয়োগ করা হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে এখানে বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকার কারা পেতে পারে, 23 ধারা। মানে আরেকটা হচ্ছে 23 সুনির্দিষ্ট ধারা।
হ্যাঁ, জি। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকার কারা পেতে পারে না, অথবা এইভাবে প্রশ্ন আসতে পারে চুক্তির নির্দিষ্ট বাস্তবায়নে কোন কোন ব্যক্তির পক্ষে আদায়যোগ্য নয় সুনির্দিষ্ট অধিকারটা কি, কোন কোন ব্যক্তির পক্ষে আদায়যোগ্য নয়, মানে কারা করতে পারে না, একই কথা। একটু চব্বিশ ঘুরায় পঁচিশ পেঁচায় দিলে। 24-25। হ্যাঁ, 24-25, জি। রোজ হীরা 24-25, গুড। তাহলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকার কারা পেতে পারে, এখানে 23 ধারা। 23 এটা ধারা। আবার একটু বলে দিচ্ছি, দেখেন। আপনার ফ্যাক্ট হচ্ছে একটা বিষয়, ফ্যাক্ট হচ্ছে একটা, ধরেন জমি বিক্রি, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। জমি বিক্রির দুইটা পক্ষ থাকে, এক পক্ষ বেচে, আরেক পক্ষ কি কিনে, তাই তো? এক কিনে। পক্ষ বিক্রি করে, আরেক পক্ষ কিনে। তাহলে এই পক্ষ কিনবে আর এই পক্ষ বিক্রি করবে, এখন এ বেচতেছে না, তখন এই কি মামলা করবে না? তাহলে দেখেন, এটা হচ্ছে সেই ব্যক্তি, আমি এটাকে ইন্ডিকেট করছি। তাহলে যে মামলা করতে পারবে 23 ধারাতে, তাহলে চুক্তির পক্ষ যে সে মামলা করতে পারবে। এখন কার বিরুদ্ধে করবে? এই যে এই লোকের বিরুদ্ধে। এটা হচ্ছে 27 ধারা, বুঝছেন? আর ক্ষেত্রটা কি? জমি বিক্রি অথবা বাড়ি বিক্রি। বাড়ি বিক্রি হচ্ছে 12 ধারা, চুক্তি প্রবলের মামলা করতে পারবে। আর করতে পারবে না যদি হয়, ধরেন জুয়া খেলা, এটা একটা ফ্যাক্ট, এটা হচ্ছে তখন কি 21 ধারা দিয়ে করতে পারবে না। আর যেহেতু বাড়ি বিক্রি বৈধ চুক্তি, এটা করতে পারবে, এটা 12 ধারা। তাহলে বুঝে রাখুন কোন কোন ক্ষেত্রে করা যাবে, প্রশ্ন আসলে উত্তর কি হবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে না, প্রশ্ন আসলে উত্তর কি হবে, আর কে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অধিকার পেতে পারে আর কে পেতে পারে না, আর কার বিরুদ্ধে করা যাবে। আর কে পেতে পারে না এটা 24-25-এ বলছে, আর কার বিরুদ্ধে করা যাবে না এটা 28-এ বলছে। এই হচ্ছে গিয়ে এই প্যাচ বুঝটা অনেকে ভাঙতে পারে না, যার ধরুন ঝামেলা করে যায়, পরীক্ষা হলে প্রশ্ন বুঝতে পারে না। এই প্যাচটা কি ভাঙছে এখন? বেসিক আইডিয়া, খালি প্রশ্ন মুখস্থ করলে হবে না, এই প্যাচ গুলো ভাঙতে হবে, বুঝছেন কিনা? প্যাচ গোস ভাঙতে হবে। স্যার আবার একটু বলেন। আচ্ছা, একটা হচ্ছে ঘটনা, কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট চুক্তি বাস্তবায়ন করা যাবে 12 ধারা, কোন ক্ষেত্রে করা যাবে না 21 ধারা। এখানে কি ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি কোন একটা ঘটনাকে বোঝাচ্ছে? ঘটনা, ঘটনাকে ঘটনা। ক্ষেত্র। বোঝাচ্ছে। ঘটনা। আর কে করতে পারবে মামলা? তাহলে ব্যক্তি। কে বাস্তবায়ন করতে পারবে? এই যে এ যদি হয় এটা, তাহলে এ বাস্তবায়ন করতে পারবে, এ মামলা করবে, এ না থাকলে এর প্রতিনিধি করবে। আর যদি এ না হয়ে কোম্পানি হয়, তাহলে কোম্পানি মামলা করবে, বুঝছেন না? আচ্ছা। আর বি হচ্ছে কি, কার বিরুদ্ধে করা যাবে? ওই যে যে চুক্তি মানে না তার বিরুদ্ধে, চুক্তির অপর পক্ষের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বাড়ি বিক্রির এক দুই পক্ষ না হইলে কি চুক্তি হয় নাকি? তাহলে অপর পক্ষের বিরুদ্ধে করা যাবে, এটা 27 দ্বারা। অপর পক্ষের বিরুদ্ধে করা যাবে না 28 দ্বারা। যদি চুক্তির মধ্যে প্রতারণা থাকে, তাহলে অপর পক্ষকে আপনি চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করতে আদেশ করতে পারেন না। ওকে, এই ফ্যাক্ট, এই অ্যাসারেক্টের বেসিক। আর এর আগের ক্লাসে তো আমরা বিস্তারিত পড়েই ফেলছি, এগুলা করছি না? আমি আর বিস্তারিত বলবো না, খালি বেসিক ফ্যাক্টটা বুঝে টপিকটা ধরাইছি, আপনার কাজ হচ্ছে বাসায় গুছাই ফেলা। আর আমার টপিক জি যদি ভাই। আপনারা মন মতো নিতে পারেন, শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছি আপনি পাস করবেন। এটা 100% বা চন্তন সত্য কথা, বুঝছেন? পরীক্ষা হলে গিয়ে দেখবেন হাই হাই এটাই তো চলে আসছে, আমি কেন পারতেছি না, তখন কিন্তু আর আমার কোনো দোষ নাই, আমার কোনো দায়বদ্ধতা নাই। কারণ আমি তো সবকিছু দেখাই দিচ্ছি আপনাকে, সবকিছু বলে দিচ্ছি, আপনি বুঝাবেন, আর বাকিটা আমি হ্যান্ডবুক কি দিন লাগবে। তারপরে এগুলো খালি এখান থেকে দেখে দেখে পড়ে ফেলবেন। হম। এখন এটার আমি শর্টে এক মিনিটে শেষ করে দিব, আর সরি আর একটা টপিক দিব। তাহলে এই সব মিলে হচ্ছে একটা টপিক, সুনির্দিষ্ট কার্য সম্পাদন কারা পেতে পারে। যে দেখেন, চুক্তি পক্ষ যে নিজে চুক্তি করেছে, প্রতিনিধি, ঠিক আছে, যে চুক্তি করেছে তার প্রতিনিধি। পারিবারিক সুবিধা বাকি, মানে বিয়ে বা পারিবারিক সুবিধা থেকে যদি উপকার যে পায় কোনো একটা চুক্তিতে, সে করতে পারে। মনে করেন বিয়ের সময় একটা চুক্তি হয়েছে যে বিয়ের সময় কনের এইটা দেওয়া হবে, বা কনের সন্তানের এইটা দেওয়া হবে, বা কোন, তখন না দিলে কি ওয়াইফ মামলা করবে। এটাই হচ্ছে পারিবারিক সুবিধা বুঝি। ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নিয়ে ঝামেলা হয়েছে, তখন যে ভাই সুবিধা পাবে সেই ভাই অপর পক্ষে কিন্তু মামলা করবে, এটি পারিবারিক সুবিধা বুঝি। আর টেনান্ট ফর লাইফ, আপনার হচ্ছে জীবন সত্য ভোগ করার পর পরবর্তী যে মালিক হবে সে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে। জীবন সত্য ভোগ করার পর, জীবন সত্য কি, একটা মানুষকে আপনি জীবন সত্য দিচ্ছেন, সে জীবন সত্য থাকার পরে পরের যে মালিক হয় সে কার্য সম্পাদনে বাধ্য করতে পারবে। আর বর্তমান মালিক, মনে করেন আপনার পূর্বের পুরুষ একটা চুক্তি করে গেছে যে এখানে আপনার একটা আহ, বাড়ি থেকে একটা যে কোনো একটা ট্রাক্টর বা একটা কিছু শব্দ তৈরি করতে, ব্যাপক শব্দ। আপনার দাদা কি করছে, চুক্তি করে গেছে
যে এখান থেকে কোনো শব্দ যাতে না হয়, বা এরকম একটা চুক্তি হয়েছে, তারপরে যদি উনি শব্দ করে, তাহলে আপনি কি করবেন? পূর্বের চুক্তিটা বলবৎ রাখতে পারেন। এটা আপনার এখানেও বলতে পারেন, ভবিষ্যৎ মালিকের উদাহরণও দিতে পারেন, আর বর্তমান মালিক মনে করেন এখানে আরেকটা উদাহরণ দিতে পারেন, যে আপনার একটা জমি বিক্রি করবেন না, এই মর্মে একটা চুক্তি হয়েছে। তাহলে এই চুক্তিটা এখন পরে যদি আবার লোক এসে বলে যে জমিটা বিক্রি করতে হবে, আপনি বলবেন পূর্বের চুক্তি আমার দাদা যেটা করে গেছে এটাই বহাল থাকবে, এই চুক্তির বাস্তবায়ন আপনি করেন। ঠিক আছে, এটা হচ্ছে পূর্বসূরির চুক্তি থেকে যিনি লাভবান হবেন। মানে পূর্বসূরির চুক্তি থেকে যদি আপনি ছেলে হন, তাহলে আপনি লাভবান হবেন। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বর্তমান মালিক এই কার্য সম্পাদনের জন্য মামলা করতে পারবে, ভবিষ্যৎ মালিকও মামলা করতে পারবে। আর হচ্ছে একীভূত নতুন কোম্পানি, যখন দুইটা কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে কোনো একটা ইস্যু নিয়ে, একটা কোম্পানি আর একটা মালিক, অথবা এখন যে কোম্পানির সাথে আপনি চুক্তি করছেন ব্যক্তিগতভাবে, ওই কোম্পানি আরেক কোম্পানির সাথে চুক্তি হয়ে নতুন আরেকটা কোম্পানি হয়েছে, তাহলে আগের কোম্পানির সাথে যে চুক্তিটা হয়েছে নতুন কোম্পানির সাথে ওই চুক্তিটা বলবৎ থাকবে। আপনি নতুন কোম্পানিকে বাধ্য করতে পারেন, অথবা কোম্পানি আপনাকে বাধ্য করতে পারে যদি আপনি চুক্তি না মানেন। আর প্রতিষ্ঠার আগেই চুক্তি করা কোম্পানি, প্রতিষ্ঠার আগে যদি আপনার সাথে কোনো চুক্তি হয়ে থাকে আর কোম্পানি যদি সেই চুক্তিটা মেনে নেয়, তাহলে কি করবেন? তাহলে সেই বৈধ চুক্তিটা আপনি যেভাবে বাধ্য করতে পারবেন, প্রতিষ্ঠানও আপনাকে বাধ্য করতে পারবে। এটাই হচ্ছে লাস্টের ইয়েটা। তাহলে এই পয়েন্ট মনে রাখলে আর আপনার কিছু লাগে না। তারপরে এখানে একটু বিস্তারিত দিয়ে দিচ্ছি, এটা নোট দিলে নোট থেকে পড়ে দিবেন। তাহলে এই হচ্ছে আপনার ফ্যাক্ট। ঠিক আছে, এরা কি করতে পারে? চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য আদেশ পেতে পারে, বা এদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব। থেকে আসতে পারে কাদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন সম্ভব, তখন আপনি বলবেন এদের ক্ষেত্রে সম্ভব, বা এরা করতে পারে। বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। তো ইউ হ্যাভ টু বি অ্যালার্ট, আপনার ব্রেন সঠিক সজাগ থাকতে হবে, আপনাকে কি করতে হবে? অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, চুক্তির নির্দিষ্ট বাস্তবায়নে কোন কোন ব্যক্তির পক্ষে আদায়যোগ্য নয়? ঠিক আছে, কারা চুক্তির বাস্তবায়ন করতে পারবে না, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই টপিকে প্রশ্ন চলে আসবে। আমি যেটা আন্দাজ করি ওইটা খুব একটা ফলে যায় না, আপনি পরীক্ষা হলে গিয়ে দেখতে পাবেন এর বাস্তবায়ন। কারণ বাকি সব প্রশ্ন 10 বার 8 বার করে আসছে, এই প্রশ্নটা একটু বাকি আছে এখন আসার মতো প্রশ্ন। Personal এটা work থেকে to the আসবে, relief. এটা থেকে আসবে। আচ্ছা, তাহলে কোন কোন ব্যক্তি আদায় করতে পারে না? যে ব্যক্তি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারে না। ধরেন এমন একটা ব্যক্তি চুক্তি করছে যার ক্ষমতা নাই ক্ষতিপূরণ আদায় করার, সে চুক্তি সম্পাদনে আপনার বাধ্য করতে পারবে না আপনাকে। আরেকটা হচ্ছে যে নিজেই শর্ত ভঙ্গ করছে। মনে করেন একটা চুক্তি করছেন যে আপনি বাগান বিক্রি করবেন, বাড়িও বিক্রি করবেন। কি চুক্তি করছেন? যে আপনি এই বাড়ি বিক্রি করবেন আর বাড়ির সামনের বাগানও বিক্রি করবেন, বাগানে গাছ আছে। এই চুক্তি করছেন কার সাথে? বিয়ের সাথে। এখন আপনি বিয়ের না জানায় চুক্তির পরে গাছ সব কাইটা বিক্রি করে লাইছেন। এখন কি ভি কে আপনি বাধ্য করতে পারবেন চুক্তি অনুযায়ী কাজ করার জন্য? বুঝেন নাই? এই বাধ্য করতে পারবেন? আপনি তো বিয়ের না জানায় চুক্তির গাছ কাইটা লাইছেন। না স্যার, বাধ্য করা যাবে না স্যার। বাধ্য করা যাবে না স্যার। তাহলে যে ব্যক্তি নিজে কি করছে, শর্ত লঙ্ঘন করছে, এগুলা ভাই মুখস্থ করার কিছুই নাই। আপনি হচ্ছে কি করবেন? খালি ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন যে আমি কেন চুক্তি সম্পাদনের জন্য মামলা করতে পারবো না, কারণ আমার ক্ষতিপূরণ আদায়ের ক্ষমতা নাই। আমি হচ্ছে চুক্তির শর্ত ভঙ্গ করছি, আমি নিজে ভঙ্গ করে কিভাবে আরেকজনকে বলবো যে তুমি চুক্তি অনুযায়ী কাজ করো? আচ্ছা, আর কি হইতে পারে? আমি তো দ্রুত যাব। আর হইতে পারে আপনার যে ব্যক্তি চুক্তি ভঙ্গের জন্য প্রতিকার পেয়ে গেছে। মনে করেন আপনি একটা চুক্তি করছেন যে তুমি যদি বাড়ির কেনার জন্য ইট দাও আমি বালু দিব, তুমি বালু না দিলে 1 লাখ টাকা জরিমানা দিবা। এবার আপনি 1 লাখ টাকা জরিমানা নিয়ে নিছেন, তখন কি আপনি তাদের বলবেন যে তুমি এখন কাজ করো, আদালতে গিয়ে মামলা করলে আদালত শুনবে? আপনি তো প্রতিকার নিয়ে নিছেন, একটা একটা প্রতিকার নিলে আর প্রতিকার নেওয়া আর যাবে না। এইটাই হচ্ছে যে ব্যক্তি আপনার চুক্তি ভঙ্গের জন্য প্রতিকার পেয়েছে। এই তিনটা দিলেই হবে। আর লাস্টেরটা এটা একটু কঠিন আছে, এটা আপনার দরকার নেই এখন এই মুহূর্তে। আর এটা 25 খালি একটা পয়েন্ট লিখবেন, যার শর্ত নাই সে যদি চুক্তি করে থাকে। দালালরা অনেক সময় চুক্তি করে বাড়ি বিক্রির জন্য ভুলভাল বইলা। এখন আপনি জায়গা কিনতেছেন না, দালাল মামলা করে আপনার বাধ্য করতে পারবে? কারণ তার তো জমিতে কোনো সত্ত্ব নাই। এটা হচ্ছে 25 ধারা, যার সত্ত্ব নাই সে বাধ্য করবে না। এগুলা সবাই অ্যাভয়েড করে যায়, কেউ পড়াবে না, পড়ায় না, কিন্তু আপনি পড়ে এগুলো পাস করবেন। তাহলে এই হচ্ছে 24 25। ওকে। আর 27টা আজকের দরকার নাই, সামনের টপিকে থাকবে। তাহলে এই একটা টপিক, কারা বাধ্য করতে পারে কারা বাধ্য করতে পারে না, এই টপিকটা পড়বেন। 27 28 সামনের টপিকে রাখবো, কারণ প্যাচ লাগবে আপনার। তারপর আরেকটা টপিক লেখেন, চুক্তির সুনির্দিষ্ট আপনার প্রতিকার গুলা
কিভাবে দেয় আদালত, সুনির্দিষ্ট প্রতিকার গুলো আদালত কিভাবে দেয়, এটা 5 ধারা ভাবে দিয়ে পড়বেন। পাঁচ দ্বারা তারপরে পাঁচ হচ্ছে ভাবে দেয়। আরেকটা লেখেন যে স্থাবর সম্পত্তি বিক্রয়ের একটি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য আইনি প্রতিকার পেতে হলে বাদীকে কি কি শর্ত অবশ্যই পূরণ করতে হবে বলেন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ক্রিটিক্যাল প্রশ্ন। আপনারা ওই গণনা প্রশ্ন দিলে আসলে হবে না, এটা করতে হবে। চুক্তির নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে। 21 আইনি ক প্রতিকার পেতে অনুসারে। গেলে, 21 এক্সিকিউশন ক। করতে গেলে 21-এর ক অনুসারে চুক্তিটি লিখিত হতে হবে, রেজিস্ট্রিকৃত হতে হবে। ঠিক আছে। আর হচ্ছে কি, চুক্তির অবশিষ্ট অর্থ আদালতে জমা দিতে হবে যখন মামলা করবেন সেই সময়, মামলা করার সময়। এই দুইটা ফ্যাক্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনার এই ধরনের মামলায় বাদী আর কি কি বিশেষ প্রতিকার পেতে পারে চুক্তি সংক্রান্ত ইস্যুতে। বিকল্প একটা প্রতিকার পেতে পারে যদি আপনি জেনে থাকেন সেটা। সেটা কি? সেটা হচ্ছে আপনার 37 ধারা অনুসারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় মূল প্রতিকারের পাশাপাশি বিকল্প একটা প্রতিকার আছে। সেটাকে, ক্ষতিপূরণ। হ্যাঁ, ক্ষতিপূরণের ইস্যু তো আছেই, আর কি চুক্তিটা বাতিল করার যে ইস্যুটা, চুক্তি রদ, ঠিক আছে, এই প্রতিকারটাও পাইতে পারে। আর যদি একবারেই সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না হয় তাহলে 19 ধারা দিয়ে বাদী কি আর্থিক ক্ষতিপূরণও চাইতে পারে আর চুক্তিটা রদ করতে পারে বিকল্প প্রতিকার হিসেবে। চুক্তির বিকল্প প্রতিকার হিসেবে কি করতে পারে? 37 ধারা অনুযায়ী চুক্তি রদ করতে পারে। তাহলে দেখেন কয়টা ধারা মিলে এই অ্যান্সারটা লিখতে হবে। এই টপিক এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, আর হচ্ছে 3-4-5 দিনের মধ্যে আপনি নোট পেয়ে যাবেন, তখন নোট থেকে পড়ে নেবেন। এখন বেসিক আইডিয়াটা রাখেন। তাহলে দুইটা টপিক হয়ে গেল। আরেকটা টপিক দিতে চাচ্ছি শর্টলি, সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে এই শেষ হলো। আচ্ছা, আরেকটা টপিক লেখেন যে আদালত কখন ক্ষতিপূরণ, চুক্তির সুনির্দিষ্ট কার্যক্রম বাস্তবায়নে আদালত কখন ক্ষতিপূরণ দিতে পারে এবং কখন ক্ষতিপূরণ দিতে পারে না। সুনির্দিষ্ট প্রতিকারের অধীনে আদালত কখন ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে, কখন মঞ্জুর করতে পারে না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখন মঞ্জুর করতে পারে, কখন মঞ্জুর করতে পারে না। 19 ধারা দিয়ে ক্ষতিপূরণ চাইতে পারে, মূল চুক্তির বাস্তবায়নের পাশাপাশি কি ক্ষতিপূরণ চাইতে পারে। ধরেন 100 মণ ধান 29 করলেন, দ্বারা ধান আপনি দিলেন না, 2 বছর ঘুরাইলেন, ওইটা ক্ষতিপূরণ দিতে বলবে। শর্টলি লেখা আছে, আপনি খালি করে নিবেন। তাহলে 19 ধারা উদাহরণ দেওয়া আছে, করে নিবেন। আরো কিছু বিষয় আছে। যদি আপনার প্যাটেন্ট যেটা নিছেন, ধরেন যে আপনার সাধারণত দেখবেন যে বিভিন্ন ওষুধের জেনেরিক যে প্যাটেন্ট গুলা, সেগুলার মেয়াদ থাকে 20 বছর, তারপরে এটা সবাই ব্যবহার করতে পারে। ওই প্যাটেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে ওখান থেকে যদি কোনো আপনার ক্ষতি হয়, সেখানে ক্ষতিপূরণ চাইতে পারে, কারণ এখানে চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না। আরেকটা হচ্ছে শেয়ার বন্টনের ক্ষেত্রে যদি ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যায়, শেয়ার যদি শেষ হয়ে যায়, এই সমস্ত ইস্যুতেও আদালত চুক্তি বাস্তবায়ন করতে পারে না, ক্ষতিপূরণ দিতে পারে। ঠিক আছে, এগুলো প্রবলেমও আসতে পারে, এই টপিকগুলো মাথায় রাখবেন। আর একটা ইস্যু হচ্ছে আপনার কখন ক্ষতিপূরণ দিতে পারে না, এগুলোই বলতেছি আমি। দুইটা বললাম। আর একটা হচ্ছে 29 ধারা। 29 ধারা সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা যদি খারিজ হয়ে যায় এবং তখন যদি আপনি ক্ষতিপূরণ না চেয়ে থাকেন, তাহলে খারিজ হয়ে যাওয়া মামলায় আপনি পুনরায় কি করতে পারবেন না, ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে এই 3টা টপিক এসআরএফ থেকে সামনের ক্লাসে আরো টপিক দিব। ওই 20-25টা টপিক পড়লে আপনার দেখবেন যে কিছু হবে না। তাহলে অল্প অল্প করে সব টপিক পড়া ভালো, না এক বই নিয়ে বসে থাকা ভালো, কোনটা? সবগুলা স্যার, সবগুলা। কারণ আপনার দেখবেন যে আজকে আপনি স্বাধীন দেওয়ানি পড়ছেন 5 দিন ধরে, আপনি পরীক্ষার হলে কমন পান নাই কোনো কারণে, অর্ধেক কমন পড়ছে। আর অন্য সাবজেক্ট এই কারণে আপনি পড়তেই পারেন নাই। সেই ক্ষেত্রে প্রতিদিন 7 সাবজেক্টই পড়তে হবে, তাহলে আপনার একটা প্রিপারেশন হবে, এটা আমি মনে করি। তারপর লেখেন ফৌজদারি কার্যবিধি থেকে। আমি ওই স্লাইডটা দেখাবো না, খালি টপটা লেখা দেবো দ্রুত, খালি লেখেন।
কারণ ফৌজদারির সুন্দর নোট রেডি হয়ে গেছে, এখন স্লাইডটা ছেড়ে করতে হবে। আচ্ছা লেখেন, ফৌজদারির 1 নাম্বার যেটা পড়বেন, তদন্ত অনুসন্ধান। 1 নাম্বার টপিক ফৌজদারির অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। আমি শুধু ধারা বলে দিব, আপনি খালি ধারাটা এমসিকিউ বই থেকে লিখে নেবেন। রিটেন নিয়ে কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, এভাবে পড়ে যান, দেখবেন যে 1 সপ্তাহে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তদন্ত ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। 177 ধারা, 177 যোগ 179 যোগ 182 যোগ 183 যোগ 185 যোগ 188, শেষ অ্যান্সার। ঠিক আছে, কিসের অ্যান্সার এটা? অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। শেষ একটা টপিক। 2 নাম্বার টপিক। এখন 177 কি আছে আপনারা জানেন, ঘটনা ঘটে যেখানে বিচার হবে সেখানে। তারপর এক জায়গায় ঘটনা ঘটলো, আরেক জায়গায় পরিণতি, বিচার 2 জায়গার এক জায়গায়, অনেক জায়গার মধ্যে দিয়ে ঘটলে 183, 183 ভ্রমণকালে, 185 এক কথা বলেন না, স্থান সম্পর্কে অনিশ্চিত হইলে, কথা বলেন না, আমি মিউট করে দিচ্ছি, কথা বলতে ডিস্টার্ব হয়। এই প্রশ্ন ধরতে পারলে আপনার শেষ, কাজ শেষ। স্যার ধারাগুলো আরেকটু বলেন। না, ধারা এত বিস্তারিত বলা যাবে না, এমসিকিউ তে পড়াইছি না, আর লেখা বিশেষ আছে বলতে গেলে লেখা 10 ঘন্টা ক্লাস হতে হবে। আপনি ধারা আমরা না তো পারলে তার আপনি লিখিত, আপনি যদি লিখাই এই ধারা না পারেন এখন এই মুহূর্তে আসা, তাহলে আপনি লিখিত পারবেন না, না গ্যারান্টেড। স্যার, শর্ট আকারের 177 ধারা, তারপরে 179। 177 আপনি না জানলে, যদি এটা আপনি না জানেন এই মুহূর্তে আসা, তাহলে আপনি লিখিততে ঝামেলায় পড়ে যাবেন, বুঝছেন কি না? যেটা শুনতে খারাপ শোনা গেল এটাই সত্য। এখন তারপরে আপনি যদি আসে 182, 177, 185। না না, এই এই স্টেজে এসে যদি আপনি বলেন যে 177 দ্বারা আমি পারি না, তাহলে আপনার ডিফিকাল্ট স্ক্রিন হয়ে যাবে, দেখতে, আপনি পারাটা স্ক্রিনে তো ডিফিকাল্ট লেখা হয়ে যাবে। আছে, না স্ক্রিনে লেখা লেখা নাই, আছে ওইটা স্যার। ওইটা শিখতে আমি দেই নাই, এই স্লাইড দেখাচ্ছে, দেখাইতে গেলে আমার অনেক কিছু বুঝতে হবে, স্লাইড অনেক ডকুমেন্ট কোনটার মধ্যে পড়ে গেছে, আপডেট করতে করতে এক ইয়ারই 100 স্লাইড হয়ে গেছে, 100 পিডিএফ। আচ্ছা এখন 177, 179, 182 দিয়ে লেখেন। আচ্ছা তারপরে টপিক, নেক্সট নেক্সট টপিক হচ্ছে আপনার আহ 2 নাম্বার টপিক দিব আমি। এটা তো ছিল একটা টপিক। 2 নাম্বার টপিক লেখেন, তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা। তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা 154 ধারা, 156 ধারা, 160, 161, 165, তারপর 172, 173, 174, 175, শেষ অ্যান্সার। 167 দিবেন, 167। 154 হচ্ছে ওই যে জিআর মামলা, যেটা থানায় গেলেন, মামলা করলেন, পুলিশ তদন্ত করবে কোন ধরনের ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। এই দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। আচ্ছা কিছু মনে করেন না, বিস্তারিত বলতে পারছি না এই মুহূর্তে, আমরা হিন্টস দিয়ে দিব ফৌজদারিটার, কারণ বিস্তারিত বলতে গেলে ফৌজদারি অনেক সময় লাগে, আর এগুলো আপনাদের পড়া, আমার মনে হয় ম্যাক্সিমামের মতামত আমি জানলে বলবেন আমরা পারি, কিন্তু প্রশ্ন ধরতে পারছি না, আপনারা প্রশ্ন যে ধরতে পারি এটা করে দেন, এটি করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে সময় পেলে আমরা পরবর্তীতে দেখবো এগুলো নিয়ে। আচ্ছা এটা হচ্ছে 2 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক লেখেন, গ্রেফতার। 46 ধারা, গ্রেফতারের সাধারণ বিধান। গ্রেফতার বিনা পরোয়ানায় গ্রেফতার 2 প্রকার, একটা পরোয়ানামূলক গ্রেফতার, আর একটা কি বিনা পরোয়ানায় গ্রেফতার। পরোয়ানা বলে বিনা পরোয়ানায়, ঠিক আছে। আচ্ছা স্যার স্লাইড দেখতে পাচ্ছেন? 154 টপিকটা কি বলছেন? 154 আপনি জানেন না?
না না, মানে এটার ফুল টপিকসটার নামটা টপিক বলতেন। তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা। আচ্ছা ঠিক আছে। তদন্তের ক্ষেত্রে পুলিশের ক্ষমতা। এরপরে ক্লাসে আমি স্লাইড দেখাবো সিআরপিসি এর। এখন শুধু বলে দিচ্ছি, আপনি একটু কষ্ট করে লিখেন। আর এটা পড়বেন কই থেকে? কোনো লিখিত বই থেকে পড়বেন না। লিখিত বইয়ের হেল্প খুব একটা দরকার নাই। আপনি শুধু টপিক বুঝবেন, আর এমসিকিউ যেভাবে পড়ছেন ওই জায়গা থেকে খালি ধারাটা বসাই দিবেন। এই লেখ এই তো আপনি সময় পাবেন না। 46 ধারা, গ্রেফতারের সাধারণ বিধান, গ্রেফতারের সাধারণ নিয়ম 46। আর গ্রেফতার 46 থেকে আপনি চলে যাবেন একদম 53 পর্যন্ত। 46 থেকে 53 পর্যন্ত ওই যে দরজা জানালা ভেঙে প্রবেশ করবে, তল্লাশি করবে, ঠিক আছে, আবার দরজা জানালা ভেঙে বের হবে যদি কেউ বাইরে থেকে আটকায় দেয়, এই এই ইস্যুগুলা গ্রেফতার করবে, জব্দ করবে মহিলাদের, মহিলা পুলিশ, এগুলা। আচ্ছা, তারপরে গ্রেফতার গেল বিনা পরোয়ানায় গ্রেফতার 54 থেকে 65 পর্যন্ত, যেগুলা পারেন এগুলা দিবেন। যেমন ইম্পর্টেন্ট গুলা কি 54, 55। তারপর আমি টপিক মিলিয়ে দিচ্ছি, আপনি আপাতত এগুলা দেখেন। 57, 61, হ্যাঁ, 65, এই আর কয়েকটা ধারা, 59, 59, হ্যাঁ, এগুলো। আচ্ছা, তারপরে পরোয়ানা হলে গ্রেফতার যদি হয়, আমরা গ্রেফতারের একটা প্রকারের বিষয় জানলাম, বিনা পরোয়ানায় গ্রেফতার 54 থেকে। পরোয়ানা বলে গ্রেফতার যেটা, সেটা 1 থেকে 75, 75 থেকে 86। তো সব দিতে হবে না, দিবেন হচ্ছে 75 যোগ 80 যোগ 81। 81 হচ্ছে অনতিবিলম্বে আপনার ওই যেখান থেকে ধরছে সেখান থেকে কি অনতিবিলম্বে কি করবে, বলেন বলেন। নিকটস্থ থানায় বা পাঠাতে দিতে হবে। হবে। প্রেরণ করবে। নিকট আচ্ছা, 83 আদালতে করবেন, পুলিশ 83, 83 আদালতে প্রেরণ করবে। স্যার 83 কি? হচ্ছে 83 হচ্ছে যদি স্থানীয় ব্যক্তির বাইরে যদি কাউকে গ্রেফতার করতে হয়, তার বিধান দেওয়া আছে। 85, 86 যদি স্থানীয় ব্যক্তির থেকে 20 কিলোমিটারের বেশি গ্রেফতার করে, তাহলে যে এলাকায় ধরছে ওই এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে নেবে 86। আর 20 মাইল, কিলোমিটার না, 20 মাইল 85। এই তো শেষ। আর 82 দিতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কি করতে পারবে, গ্রেফতার করতে পারবে, শেষ। তাইলে গ্রেফতার করলাম, গ্রেফতারের সাধারণ বিধান করলাম, গ্রেফতারের প্রকার ভেদ করলাম, পরোয়ানা সহ বিনা পরোয়ানায়। তাইলে 3টা টপিক হইলো। আর একটা টপিক দিয়ে দিই, যেহেতু ফৌজদারি একটু বড়, আশা করছি যে এই 3টা টপিক থেকে একটা এবার পেয়ে যাবেন আপনারা। তারপরে আমি গুরুত্বপূর্ণ 30টা টপিক দিব, 30টা। আপনার ফৌজদারি নিয়ে কোনো টেনশন থাকবে না একদম। আপনি পরীক্ষা দিয়ে এসে বলবেন যে আপনি এগুলো বলছেন অরিড হওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। জাস্ট ঠান্ডা মাথায় আমি যা বলি সেটা করুন, তার কাজ শেষ। আচ্ছা, একটু সময় দেন আমার লেখা কি সুন্দর করে। আচ্ছা, তারপরে নেক্সট, নেক্সটে লেখেন দণ্ড প্রদানের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। কে? দণ্ড প্রদানের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। 4 নাম্বার টপিক, দণ্ড প্রদানের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার। দণ্ড প্রদানের ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার 381, 382। এটা হচ্ছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কি এখতিয়ার, এটা হচ্ছে মৃত্যুদণ্ডের জন্য। 381টা মৃত্যুদণ্ড, 382টা যাবজ্জীবন কারাদণ্ড। 381তে বলছে মৃত্যুদণ্ড কার্যকরী কিভাবে করতে হবে, দণ্ড কার্যকর করতেছি আমরা। এটা আসলে অনেকে দিয়ে দিবে দণ্ড প্রদানের বিষয়গুলা, যে ম্যাজিস্ট্রেট, কোন ম্যাজিস্ট্রেট কি দণ্ড দিতে পারে, অ্যাবসলিউটলি রং, আপনি 0 পাবেন। দণ্ড কার্যকরীকরণের বিধান যদি আসে আর আপনি যদি দেন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই বিচার করে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা করে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা করে, আপনার অ্যান্সার ভুল, আপনি 0 পাবেন। এখানে আমি বলছি দণ্ড কার্যকরীকরণ, এক্সিকিউশন। দণ্ড দিয়ে দিছে ম্যাজিস্ট্রেট, দণ্ড দিয়ে দিছে, এখন কি হবে, দণ্ডটা কার্যকর করতে হবে। এই 5টা টপিক থেকে আপনারা একটা প্রশ্ন খুবই সম্ভাবনা বেশি। তারপরে আমরা আগামী দিন আরো 5টা টপিক দিব, এইভাবে আমরা শেষ করবো।
381 মৃত্যুদণ্ড কার্যকর বলছে যে হাইকোর্ট কি করবে, 374 ধারায় বলছে মৃত্যুদণ্ড যদি দায়রা দেয়, দায়রা আদালত দিলে হাইকোর্টে পাঠাইতে হবে। হাইকোর্ট যদি 376 ধারায় যাচাই বাছাই করে বহাল রাখে, তাইলে 381 ধারায় সেটা কার্যকর করা যাবে। তাইলে 381 লিখতে গেলে আমার হেল্প লাগবে কার, 374 আর 376-এর। 382 বলছে গর্ভবতী মহিলার ক্ষেত্রে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন নিয়ে আসতে পারবে। আর দণ্ড প্রদানের ক্ষেত্রে ধরেন 5 বছর, 10 বছর, এই 6 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছরের যে জেলটা দিবে, এটা কিভাবে কার্যকর করবে? 384 আর 385 যেটা বলা আছে, বলা হয়েছে জেলার নিকট পরোয়ানা পত্রটা পাঠাই দিবে যে তার সাজার ব্যবস্থা করেন। তখন জেলার কি করবে, ওই জেলার দণ্ড কার্যকর করবে। আমরা কি পড়তেছি সবাই বুঝতেছেন? দণ্ড এটা কার্যকরী করবে। আমাকে পড়ে না, এটা পড়তে হবে। দ্বন্দ্ববিধি কার্যকর কার্যকর। করতেছি। এই রোজ হীরা, আপনি কি বুঝতেছেন? জি আমরা ভাইয়া পড়তেছি দণ্ড শুনতেছি, কার্যকর। পড়ছি। ভালো করে পড়েন, আপনার হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। সবারই হবে, আপনারও হবে। আপনি একটু ভয় 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 পাচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন আমাকে, ভয়ের কোনো সুযোগ নাই। এই জন্য আমি 7 সাবজেক্টই আপনাকে প্রতিদিন পড়তে বলবো। দেখবেন কোনো সাবজেক্টের কোনো টপিক পরীক্ষায় চলে আসছে, প্রতিদিনের টপিক। আচ্ছা, তারপরে 386 অর্থদণ্ড যদি দেয় সেটা কিভাবে কার্যকর করবে? এখন অর্থদণ্ড দিলে সেটা যদি না দেয়, তাহলে কি করবে? না দিলে কি করবে? ও যে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে কার্যকর করবে, শেষ। ওকে, তাই কয়টা টপিক হলো ফৌজদারির? 4টা স্যার। 4টা। আচ্ছা, আরেকটা টপিক দিয়ে দিই, আসামিকে আদালতে হাজির করার ব্যবস্থা। আদালতে যদি আসামিকে হাজির করতে হয়, কিভাবে করা যাবে? একটা আসামিকে দেখেন, আসামিকে আদালতে হাজির করার ব্যবস্থা। আসামিকে আদালতে হাজির করা যায় সমন দিয়ে 68 থেকে 74। গুরুত্বপূর্ণ যেটা আপনার কাছে মনে হবে, 2-3টা দ্বারা পড়ে ফেলবেন। সমনের মাধ্যমে আসামিকে হাজির করা যায়। আরেকটা ওয়ে আছে, সমন দিয়ে যদি কাজ না হয়, গ্রেফতারি পরোয়ানা 75 থেকে 86, সব দিবেন না, গুরুত্বপূর্ণ 2-1টা আমি একটু আগে বলছি, 75, 80, 81, 82, 81, 83 গুলো দিবেন। তাইলে সমন, গ্রেফতারি পরোয়ানা, এরপরও আসামি হাজির হয় না, তাইলে হুলিয়া দিতে হবে 77-এ। হুলিয়াতেও হাজির হচ্ছে না, 78-এ প্রুফ করতে হবে, শেষ। তারপরে এরপরেও আসামি হাজির হয় না, তাহলে আসামির অনুপস্থিতিতে দিতে হবে 339-এর বি। 87 এটা 339 77 78 হবে না, 87 আর 88? 87, আরে বলতে ভুল করতেছি আর কি, আপনারা ধরতে পারতেছেন। আমি তো দ্রুত, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি না, বুঝছেন? আমি তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমি মনের অজান্তে ওই যে দেখেন না, বক্তব্য দিলে অনেক সময় বক্তারা ভুল বলে ফেলে, আমি দেখা যায় এটা মনের অজান্তে 87 না বলে 77 বলতেছি। এটা আপনারা ধরতে হবে এই জিনিসটা, কারণ আমি তো দীর্ঘক্ষণ ধরে কথা বলছি। আর দীর্ঘক্ষণ ধরে কথা বললে মাঝে মাঝে কিন্তু কথার ব্যালেন্স ঠিক থাকে না, এটা কি আপনারা জানেন? এই সমস্যা। 87, 88, হ্যাঁ। আরেকটা হচ্ছে কি 339-এর বি, আসামির অনুপস্থিতি বিচার, বুঝছেন? এই তো শেষ, আদালতে আসামিকে হাজির করার ব্যবস্থা। তাই এই 5টা টপিক থেকে একটা টপিক পাইতে পারেন। আগামী ক্লাসে আরো 5টা টপিক দিব, গুরুত্বপূর্ণ হবে। যদি আমি 5টা ক্লাসে 5টা করে টপিক দিই, 25 থেকে 30টা টপিক করে দিচ্ছে। তারপর ছোট ছোট টপিক, মুসা বিদাত আর প্রবলেম। আচ্ছা, এখন পেনাল কোডে চলে আসেন, আমরা 2 মিনিটে পেনাল কোডের টপিক দিয়ে শেষ করে দিব, কারণ এগুলো পড়তে হবে। আর যেগুলো গুরুত্বপূর্ণ না বুঝেন, ওইটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আবার আলোচনা করবো। পেনাল কোড চলে আসেন, আপনারা দায় নির্ধারণের দ্বারা পড়বেন। পরার্থ দায় 34 থেকে 38, পরার্থ দায় পেনাল কোড। আসবে পরার্থ দায় বলতে কি বুঝো, সংশ্লিষ্ট ধারা দিয়ে বুঝায় দাও, অথবা এখান থেকে প্রবলেম আসবে। 34 থেকে 38 দায় নির্ধারণের দ্বারা, কমন ইন্টেনশন, যেটা পূর্ব পরিকল্পনা থাকবে, দায় সবার মধ্যে যাবে। 34 থেকে 38, ঠিক আছে। তারপরে অপরাধ কাকে বলে, 40। দণ্ডের মূলনীতি, শাস্তি প্রদানের ক্ষেত্রে দণ্ডবিধির আলোকে দণ্ডের মূলনীতি লেখা, 53 থেকে 75।
দণ্ডের মূলনীতি 53 থেকে 75 গুরুত্বপূর্ণ ধারাগুলো আপনি পড়ে ফেলেন। তারপরে আমি নোটস আকারে তো দিচ্ছি 2-3 দিন পরে, আপনি 53 থেকে 75 জেনে রাখেন। 53 ধারাটা মাদার ধারা, যে দণ্ড দিলে দিতে পারে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, কারাদণ্ড, এগুলা। ঠিক আছে, ওকে। তারপরে 3 নাম্বার টপিক লেখেন। আরে ভাই, পড়লে বেশি সময় লাগে না, আমি দেখা যায় 2 ঘন্টায় সব শেষ করে ফেলতে পারবো। যদি আপনার পড়া থাকে খালি বলে যাবো, আপনি খালি মিলাই দিন, শেষ। আচ্ছা, তার 2টা টপিক শেষ হলো। তারপরের টপিক লেখেন আপনার সাধারণ ব্যতিক্রম থেকে 76 থেকে 106। এটা একটা প্রশ্ন আসতে পারে, 2022 সালে আসছিল। সাধারণ ব্যতিক্রম সমূহ লিখ। তখন আপনার 76 থেকে 106 পর্যন্ত সবগুলা না, কিছু কিছু গুরুত্বপূর্ণ ধারা, যেমন 76-এর সাথে 79 মিল আছে। তারপরে হচ্ছে 77-এর সাথে 78-এর মিল আছে। তারপরে হচ্ছে 88-এর সাথে 92 মিল আছে। বিস্তারিত বলতেছি না, বিস্তারিত জানতে চাইলে আমার ইউটিউবে বেশ কিছু দণ্ডবিধির ভিডিও আপলোড করা আছে, ওই ভিডিও গুলো দেখে আপনি বুঝতে পারবেন। আর এখন আমি ধরে নিচ্ছি আপনার পড়া আছে, সেই হিসেবে আমি টপিক দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো থেকে প্রবলেম করব। তারপরে স্যার, আপনার এগুলো কি একটু পরে একটু আলোচনা করে দেবেন না, শর্ট করে? এগুলো তো আলোচনা করাই আছে, আপনি এমসিকিউ দিচ্ছিলেন না? এগুলোর জন্য লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। এগুলো তো পারেন। 88-তে কি, এটা হচ্ছে আপনার সম্মতি ছাড়া যদি কেউ কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হবে না। 92 কি, সম্মতি নিয়ে যদি কেউ কোনো অপরাধ করে অপরাধ, সম্মতি ছাড়া। 88-তে সম্মতি নিয়া, 92 সম্মতি ছাড়া। ঠিক আছে, ডাক্তার সম্মতি না নিয়ে যদি কোনো, সম্মতি নিয়ে যদি কোনো অপারেশন করে 88 ধারায় অপরাধ হবে না। আর 92 ধারায় রোগী অচেতন হয়ে রাস্তায় পড়ে আছে, তার সম্মতি ছাড়া যদি তার অপারেশন করে রোগী মারা যায়, তাহলে অপরাধ হবে না। এগুলার ভিডিও আছে ইউটিউবে, আমি লিঙ্ক দিয়ে দিব না। এখন টপিক গুলো বুঝে নেন। তারপর 96 থেকে 106, এটা কি, আত্মরক্ষার বিষয়গুলো এখানে চলে আসে। এগুলা খুব সহজেই বলা আছে। তাহলে এই 3টা টপিক আপনি শেষ করেন প্যাডাং পত্রিকা। তারপরে নেক্সট কি আছে আর আর কোন সাবজেক্ট বাকি পড়ে গেছে? এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট তো 2 দিন আগে পড়লাম। এই এভিডেন্স অ্যাক্ট কয়দিন আগে পড়লাম। ও তামাদি। লিমিটেশন, এটা 2 মিনিট লাগবে লিমিটেশন শেষ করতে। লেখেন, প্রশ্ন লেখেন। লিমিটেশন, লিমিটেশন, প্রশ্ন লেখেন। আপনার একবার সময় গণনা শুরু হইলে আর থামবে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। এবার এটা আসবে। 9 ধারা। হ্যাঁ, একবার 9 ধারা তামাদি অনুযায়ী। গণনা হইলে, একবার 9 সময় ধারা। গণনা শুরু হইলে আর থামবে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। প্রশ্ন 4 বুঝেন, থেকে প্রশ্ন কি এত সহজ? প্রশ্ন বুঝেন না 4 দেখে থেকে আপনারা ফোন করেন। 4 9 থেকে ধারা তো 25। শুধু ব্যতিক্রম ব্যতিক্রম বলছে। কত, স্বাধীন ভাই বলেন। তামাদি গণনা একবার শুরু হইলে আর থামবে না, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। 12 থেকে 16 ধরা। স্যার 9 ধারা। না না, আর 9 9 ধারা ধারার তো ব্যতিক্রম বলছি। 12 9 থেকে ধারার কথা লিখা বলবেন, এটার ব্যতিক্রম গুলো 12 থেকে 16 আলোচনা করা আছে। 12তে বলছে যেদিন রায় দিবে ওই দিন তামাদি গণনা বাদ যাবে, নকল তোলার দিন বাদ যাবে, নকল তুলতে 20 দিন লাগছে তামাদি গণনা থেকে বাদ যাবে। 9 ধারায় কি বলছে, একবার শুরু হইলে আর বাদ যাবে না, চলতেই থাকবে। কিন্তু 12 ধারা কি 9 ধারার ব্যতিক্রম না? যে বাদ যাচ্ছে না, 20 দিন সময় যে অতিবাহিত হয়েছে। বিবাদী বিদেশে থাকলে তামাদি গণনা বাদ যাবে, 13 ধারা। 13 ধারা। তারপর কি 14 ধারা, কি ভুল আদালতে মামলা দায়ের করলে ওই সময়টা বাদ যাবে। 9 ধারায় কি বলছে, একবার শুরু হইলে আর বাদ যাবে না, তাহলে 9 ধারাকে ওভারটেক করছে। 15 ধারা কি কার্য দ্বারা স্থগিত থাকা বাদ যাবে। 16 কি ডিক্রিটারির ডিক্রয় রদ, যতদিন থাকে ততদিন তামাদি গণনা থেকে বাদ যাবে, শেষ। তারপরে লেখেন 3 ধারা একটা শর্ত সাপেক্ষ ধারা, সংশ্লিষ্ট ধারার আলোকে ব্যাখ্যা করো। তামাদি সহজ, কঠিন ভাষায় করলে আপনার প্রশ্ন বুঝতে অসুবিধা হইতে পারে। 3 ধারা একটা শর্ত সাপেক্ষ ধারা, ব্যাখ্যা করো। মানে 3 ধারার ব্যতিক্রম গুলো জানতে চাচ্ছে। 3 ধারা শর্ত সাপেক্ষ ধারা, মানে 3 ধারা নিজে যা বলে সবসময় ঠিক থাকতে পারে না। যেমন 3 ধারাতে বলছে মামলা আপিল দরখাস্ত দায়ের করার পর সেটা খারিজ হয়ে যাবে, তামাদি মেয়াদ শেষ হলে খারিজ হয়ে যাবে। 3 ধারায় বলছে। 4 ধারাতে দেখেন
আপনার যেদিন মামলা দায়েরের শেষ দিন ওই দিন আদালত বন্ধ থাকলে 1 মাস পরে যদি আদালত খোলে তাহলে 1 মাস পরে আপনি মামলা দায়ের করতে পারতেছেন। তাহলে 4 ধারা 3 ধারার ব্যতিক্রম। 5 ধারাতে কি বলছে? আপিল, রিভিউ, রিভিশন, দরখাস্ত এগুলা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে আদালতকে সন্তুষ্ট করতে পারলে মামলা দায়ের করতে পারতেছেন। 3 ধারাতে আরে আপিল দায়ের করতে পারতেছেন। 3 ধারাতে কি বলছে? আপিল খারিজ হয়ে যাবে। 5 ধারাতে বলছে খারিজ হচ্ছে না, আদালতকে সন্তুষ্ট করলে করতে পারতেছেন। 6 ধারাতে দেখেন বৈধ অপারগতা দিয়ে সময়ের কোনো শেষ নাই। যতদিন পর্যন্ত বৈধ অপারগতা থাকে ততদিন তো আমাদের গণনা স্থগিত থাকতেছে। 3 ধারায় কি বলছে? 12 বছর যদি সত্য সহদখল পুনরুদ্ধারের তামাদি হয় 12 বছর পর তামাদি গণনা শেষ হয়ে যাবে। কিন্তু 6 ধারাতে দেখেন 50 বছর পর যদি সে পাগলত্বের অবসান ঘটে তাহলে 50 বছর পরেও সে মামলা করতে। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। ভাইয়া কিছু শুনতে পাই না। মিউট। অপেক্ষা করেন, স্যারের মনে হয় ফোন আসছে। আচ্ছা, আমার তো ইলেকট্রিসিটি চলে গেছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? এখন শোনা এখন হ্যাঁ, যায়। এখন শুনতে পাই। ডিয়ার স্টুডেন্ট, জি স্যার, শোনা যাচ্ছে। ইলেকট্রিসিটি চলে গেছে, কারেন্ট চলে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন মোবাইল ডাটা ল্যাপটপের সাথে এই হটস্পট দিয়ে কথা বলছি আর কি। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, স্যার, শোনা যাচ্ছে। আর বুঝতে কারেন্ট পারছেন? যে ইদানিং খুবই সমস্যা করতেছে স্যার। কারেন্ট চলে গেছে যার ধরুন ইয়ে ওয়াইফাই চলে গেছে। হ্যাঁ, এখন মোবাইল ডাটা কানেক্ট করে করছি। এখন তো আপনার হচ্ছে আহ, কাজ শেষ করে দিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে শুধু বলি, আপনি একটু শুনেন। তাহলে এইভাবে কি করতেছি আমরা? তো আমাদের 2টা টপিক পেয়ে গেলাম কিনা? তাইলে 4 থেকে 25 ধারা পর্যন্ত, 4 থেকে 25 পর্যন্ত 3 ধারা একটা শর্ত সাপেক্ষ ধারা, এটার ব্যতিক্রম 4 থেকে 25 পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে সাক্ষ্য আইন। আমি তো পড়াই ফেলছি। সাক্ষ্য আইন থেকে আপনারা 2টা টপিক পড়বেন। 2টা টপিক, এটা হচ্ছে আপনার এই অনুমান থেকে। প্রথম টপিকটা পড়বেন অনুমান থেকে। অনুমান বলতে কি বুঝো, অনুমানের নীতিগুলা কি কি। আরেকটা পড়বেন অনুমান বলতে কি বুঝো, দলিল সম্পর্কে আদালত কি অনুমান করে। দলিল সম্পর্কে আদালত কি অনুমান করে। দলিল সম্পর্কে আদালত কি অনুমান করে। এটা 79 ধারা থেকে শুরু হবে, 90 এর ক পর্যন্ত সংশ্লিষ্ট ধারাগুলো লিখবেন। 79 থেকে 90 এর ক, 79 থেকে 90 এর ক। আমি দ্রুত বলে দিচ্ছি স্যার প্রশ্নটা যদি টপিকটা। আবার বলতেন। অনুমান বলতে কি বুঝো, একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। যেহেতু কারেন্ট নাই, আমি স্লাইড শেয়ার করলাম না। অনুমান বলতে কি বুঝো, একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে। এই প্রশ্ন আসলে অনেকেই পারবে না, উল্টা পাল্টা লিখবে। দলিলের জায়গাটা হচ্ছে 79 থেকে কত, 79 থেকে পর্যন্ত 90 90 এর ক পর্যন্ত। দুই একটা মাঝখান থেকে যারা বাদ যাবে সামনে ক্লাসে বলে দিব। তাহলে এটা শেষ হলো আমাদের অনুমান থেকে। 2টা টপিক গেল। একটা হচ্ছে অনুমান কি, অনুমানের সাধারণ বিধানগুলা। মানে এখানে মে প্রিজম, শ্যাল প্রিজম, কনক্লুসিভ প্রুফ দিয়ে সবগুলা ধারা আসবে। আর যদি শুধু দলিল চাই তাহলে সব আসবে না, শুধু 79 থেকে 90 এর ক পর্যন্ত আসবে। তাহলে 2টা টপিক শেষ হলো। 2টা টপিক শেষ হলো। এখন 3 নাম্বার টপিক। 3 নাম্বার টপিক হচ্ছে
অনুমান বলতে কি বুঝো? ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? আপনারা খালি অনুমানটাই পড়বেন, অনুমান থেকে একটা প্রশ্ন পাবেন এবার পরীক্ষায়। অনুমান বলতে কি বুঝো? ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে? তাহলে আপনার সংশোধনী গুলো আসবে এখানে। ডিজিটাল মানে কি? সংশোধনীর পার্ট। এখানে 81 ক আসবে, 85 ক আসবে। 85 কি আমুক্তার নামা? 85 আসবে না ডিজিটাল চাইলে, 85 ক আসবে। ডিজিটাল ফর্মে যদি আপনার চুক্তিটা করেন, ওই চুক্তি সম্পর্কে আদালত কি অনুমান করবে? 85 ক, 85 খ, তারপরে হচ্ছে আপনার 90 এর ক, এই ধারাগুলা, আনুষঙ্গিক যে ধারাগুলা থাকে ওই ধারাগুলা আসবে। 88 ক আছে কিনা দেখবেন, থাকলে ওইটা আসবে। কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশন। তাহলে অনুমানটা কি? তিনটা ধারা বলছে অনুমানের। একটা হচ্ছে অনুমান কি? অনুমান সংক্রান্ত অনুসরণীয় যে বিধানগুলা, তাইলে সব আসবে এখানে। মে প্রিজুম, শ্যাল প্রিজুম, কনক্লুসিভ প্রুফ, সব আসতেছে এই টপিকে। প্রশ্ন বুঝতে হবে। স্যার জি দুই স্যার। এই নাম্বার যে অনুমান। বড় যে টপিকটা সব যেখানে যাবে সেখানে কি প্রতিটা দ্বারা লিখতে হবে, না শুধু ওই দ্বারাগুলো উল্লেখ করে আরে আপনার কনক্লুসিভ? আপনার যেগুলা পারেন সব দ্বারা লেখা তো আপনি সময় পাবেন না, এটা আপনি জিজ্ঞাসা করেন না। আপনার যেগুলা মনে থাকবে, যেগুলা গুরুত্বপূর্ণ, ওই ধারাগুলা লিখবেন। আর একটা চার্ট দিয়ে দিতে পারেন যে মে প্রিজিয়ামের দ্বারা এটা। আমি কালকে দেখাবো না, আজকে তো বিদ্যুৎ নাই, আমি স্লাইড শেয়ার করলে এদিকে একটু লুট করে যাবে, মানে কথা নোটে আছে তো ঝামেলাই দেওয়া, করবে। স্যার আপনার নোটে দেওয়া আছে, ওইভাবে দিলে হ্যাঁ, হবে। নোটে দেওয়া আছে। ওই নোট গুলা দেখছেন না? সাত কয়েনের নোট তো দিয়ে দিচ্ছি, ওই নোটে যেভাবে আপনার করা আছে ওভাবে দিবেন। আচ্ছা, তারপরে নেক্সট নেক্সট তিনটা টপিক দিয়ে দিলাম অনুমান থেকে, ক্যাচ লাগায়েন না। অনুমান কি? অনুমানের সাধারণ বিধান, এখানে সব আসবে। আর 2 নাম্বার টপিক অনুমান কি? একটা দলিল সম্পর্কে আদালত কি অনুমান করতে পারে, সব আসবে না, দলিলের কথাগুলো আসবে। আর শুধু দলিল চাইলে আপনি ডিজিটাল দলিল দিতে পারবেন রেফারেন্স হিসেবে। আর যদি শুধু ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান চাই, তাহলে ডিজিটাল বিষয়গুলো আসবে। শেষ 3টা টপিক। 4 নাম্বার টপিক লেখেন, এটি শেষ টপিক সাক্ষ্য আইনের। 4 নাম্বার টপিক খুব গুরুত্বপূর্ণ। 4 নাম্বার টপিক লেখেন, দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে কিভাবে বর্জন করে, অথবা দালিলিক সাক্ষ্যকে মৌখিক সাক্ষ্য উল্টাইতে পারে না। আপনাদেরকে যেটা প্রশ্ন করছি, এই প্রশ্ন আপনি কোথাও ওভাবে পাবেন না। বইয়ের যেটা পাবেন দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে। আর আমি পরীক্ষায় যেটা আপনাদের দিয়েছিলাম একটু ঘুরাইয়া পেঁচায়া, যে দালিলিক সাক্ষ্য কিভাবে, দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্যকে উল্টাইতে পারে না, তার মানে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। এটা কি 91, 92 দ্বারা, পাশাপাশি 93, 94 পর্যন্ত যাইতে পারবেন, কারণ এখানে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য না। তাহলে এটার উত্তর হবে 91, 92, 93, 94। ঠিক আছে, এই ধারা দিয়ে আপনাকে উত্তর লিখতে হবে। আচ্ছা, 5 নাম্বার টপিক, এটাই শেষ টপিক। কয়েকটা একটু বেশি বুঝতে হবে। 5 নাম্বার টপিক হচ্ছে শ্রুতি সাক্ষ্যের ব্যতিক্রম। শ্রুতি সাক্ষ্যের ব্যতিক্রম, শোনা সাক্ষ্যের ব্যতিক্রম। 32, 33 ধারাতে 4টা ব্যক্তি 8টা ক্ষেত্র, এইটা আমার নোটের মধ্যে সহজ করে দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিয়েন। ঠিক আছে, শ্রুতি সাক্ষ্যের ব্যতিক্রম 5টা টপিক দিলাম। এই 5টা টপিক আপনি পড়বেন, আজকের মধ্যে শেষ করবেন। আগামীকালকে ক্লাস করব না, একদিন করে সময় দিব। এই সময়ের মধ্যে আজকের 7টা সাবজেক্টের যে টপিক দিছি আপনি একদম পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা করে পড়ে ফেলুন, নোট করুন, আর আমার নোটের অপেক্ষায় থাকুন। ঠিক আছে, এই হচ্ছে কথা। আশা করছি বুঝতে পারছেন। আর আপনার নিয়মিত ক্লাসগুলা করতে হইলে, যেহেতু আজকে আমি বাইরের কয়েকটা গ্রুপে লিংক দিয়েছি, আপনারা ভর্তি হয়ে যাবেন। অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে, হয়তোবা আমরা বাইরে আর লিংক আর আমি দিব না ওইভাবে। আপনারা ভর্তি হয়ে যান, অল্প কিছু পেমেন্ট করে
ভর্তি হয়ে যান, তাহলে সঠিক একটা ইনফরমেশন এবং সঠিক ধারা বজায় রেখে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। ঠিক আছে, আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে কনফার্ম করবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? স্যার একটা কথা ছিল স্যার, এই হুম। যেমন 114 খ যেটা বা এরকম দ্বারা তো হ্যাঁ, থাকে স্যার, 339 বি যেটা, তো আমি লিখতে সময় কি 339 বিটা ইংরেজিতে লিখবো না বিটা লিখবো, এটা মানে একটা কনফিউজন। আচ্ছা, এখানে বাংলায় কিছুই লেখেন না। বাংলা বলতে এই যেমন 114 খ, খ লেখেন না, আপনি বি লিখবেন। ঠিক আছে, বি আপনার বয়স্কার বি দিয়েও লিখতে পারেন অথবা স্যার ই দিয়ে বলতে, লিখতে হ্যাঁ পারেন। এটাই বলতে চাচ্ছে, বয়সিকরে বি দেবে না ইংলিশ অক্ষরে বি দেবে সেটা। জি ওই তো জি জি, দুইটার যে কোনো একটা দিবেন, কিন্তু বাংলায় দিয়েন না, খ দিয়েন না। ক খ দেওয়া যাবে কারণ না, কারণ যদিও আমার নোটের মধ্যে আমি ওদিকে দিয়ে তো রাখছি স্যার পড়ার সুবিধার জন্য, ওইটা দেওয়া যাবে না। 114টা আমি বাংলাতেই লিখলাম, অঙ্কতে কথায় না লিখে, আবার এটা যদি আমি বাংলায় লিখি তাইলে তো প্রবলেম না, কিন্তু ইংরেজিতে তো লিখতেছি না। না, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর কি, আর কিছু বলবেন? শেষ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাসায় পড়তে থাকেন, আর কয়েকদিনের মধ্যে নোট দিয়ে দিব। বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।